দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। রিপন ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে খাগড়াছড়িতে যে ঘটনা ঘটেছে গত কয়েকদিন ধরেই ঘটছে। আজকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেছেন যে এটার সাথে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটা ষড়যন্ত্র আছে। আপনি কি মনে করেন যে এই আন্দোলনের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক রয়েছে? কারণ অনেকেই তো বলছে যে নির্বাচনের আগে অনেক ঘটনা ঘটতে পারে, তৃতীয় শক্তি ইন্টারফেয়ার করতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়টা পার্বত্য চট্টগ্রামে তো যে অশান্তি, এটা তো নাথিং নিউ, বিভিন্ন সময় কম বেশি নানান ফরম্যাটে ছিল। এইটার সাথে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, এটা আমি ঠিক সেভাবে বিশ্বাস করি না, করতে চাইও না। ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সচিবালয়, যেমন আজকে সকালবেলা বোধ হয় কিছু কর্মচারী বিক্ষোভ করেছে, প্রধান উপদেষ্টার বাড়ির সামনেও কিছু বিক্ষোভ হয়। তো এই বিষয়গুলোকে খুব এই নির্বাচনের সাথে খুব মেলানোর কোনো দরকার নেই। আমি শুধুমাত্র প্রধান উপদেষ্টাকে এবং তার দপ্তরের লোকজনকে এই কথাটা শুরু থেকে বলতে চেয়েছিলাম বা বলেছিও, সেটা হচ্ছে যে আপনারা কেন সমস্ত আন্দোলনের এই দফা দাবি এগুলো কেন শুনতে যান? একটা কথাই তো বলতে পারতেন যে আমার প্রাইমারি বিজনেস হচ্ছে একটা ইলেকশন করা, আমি একটা ইন্টারিম গভর্নমেন্ট, আমি তোমার এত দফা দাবি বিবেচনা করার জায়গায় নাই, আমি ইলেকশন করে দেবো, এটা নির্বাচিত সরকারের কাছে আমি পাওয়ার হ্যান্ড ওভার করবো, দ্যাটস মাই রেসপন্সিবিলিটিস। তা এত কিছু শুনতে চান কেন? পে কমিশন তো আপনার কাজ না, অনেক কিছু আছে আপনার কাজ নাই। যে আমাদের 200 কি উন্নত মানের 200 ভেহিকেল আপনার কেনা হলো, এবং আমার নিজের পত্রিকাতেই আজকে ছাপা হয়েছে, সেটা হচ্ছে যে এই আমলারা এই নির্বাচন আগে এই গাড়ি ঠাড়িগুলো ব্যবহার করবে। তা আপনারা তো ভবিষ্যতের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা দরকারটা কি? শেখ হাসিনা তো দেশটার 12টা বাজায় দিয়ে গেছে, লুটপাট করছে, সব কিছু হয়েছে দেশে। তো আপনার অর্থমন্ত্রী যখন বলে, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন বলেন যে এখন আপৎকালীন যে রিজার্ভের যে ইয়েটা আছে, কি বলে অবস্থা যেটা আছে, সে অবস্থাটা বিদেশি ঋণ টিন পরিশোধ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা যদি ফিনান্সিয়াল সিনারিও হয় একটা দেশে, তখন ভবিষ্যতের মন্ত্রীদের জন্য বিলাসবহুল গাড়ি কেনার তো কোনো দরকার নাই। কেন কিনবেন? মন্ত্রীরা কি একটু কম দামি গাড়িতে চড়তে পারে না? আপনার ডিসি কি 1.5-2 কোটি টাকা দামের গাড়িতে চড়তে হবে কেন? যদি আমি আজকে এই যখন নিউজটা আমার পত্রিকা যখন ছাপা হলো, তো তখন আমি দেখলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আপনার ওটা যে জিয়া মডেল বলতে অনেকে ধর নাম টাম বলতে পারতো না, এটা কি ছোটোখাটো একটা 1200-1400 সিসির একটা গাড়ি, ইভেন 1500 সিসি গাড়িও তখন আসে নাই টয়োটার। ডিসিদের জন্য তখন বরাদ্দ ছিল। ইভেন প্রেসিডেন্ট যদি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যদি যেতেন, তিনিও সেই গাড়িটা ব্যবহার করতেন। এখন আপনার উপজেলা নির্বাহী অফিসারের বেলায় সেখানেও আপনার এখন 1.5 কোটি টাকা দামের গাড়ি, আলাদা রাস্তা লাগবে, একটা ভয়াবহ পরিস্থিতি। তো এই যে সরকার, এই সরকারের তো প্রথমে এটা কি, এটা একটা সোজা কথা, একটা আপনার বিশেষ পরিস্থিতিতে জনগণের, নিঃসন্দেহে জনগণের প্রত্যাশা সরকার, জনগণ একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে, একটা ট্রানজিশন চলছে। তো সরকারকে তো ট্রানজিশনের মধ্যে চলার কথা ছিল। তো এই সংকটগুলো তো নানাভাবেই আছে, বাট এটাকে আমি ঠিক ভবিষ্যতে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমি কোনো সংকট দেখি না। কোনো সংকট দেখেন না। আমাকে 30 সেকেন্ড দেবেন। অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটা কেন হলো যে আমাদের 238টা সেনা ক্যাম্প ছিল একসময় পাহাড়ে, আওয়ামী লীগের আমলে এগুলো উইথড্র করা হয়েছিল। আমি মনে করি পাহাড়ে যে ঘটনাগুলো ঘটেছে, ইমিডিয়েটলি 238টির জায়গায় 538টা সেনা ক্যাম্প বসানো দরকার। আমি একটু মঞ্জু ভাই আপনার কাছে একটু যেতে চাই যে আজকের সংঘর্ষে 3 জন মারা গিয়েছে এবং একটি পক্ষের ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেছেন যে আন্দোলনের নামে সহিংসতা তৈরি করতে একটি পক্ষ অর্থায়ন করছে। আমি নিশ্চিত কেউ না কেউ এদের পিছনে অর্থায়ন করছে। যারা আন্দোলনে অংশ নিচ্ছে তারা বয়সে অনেক কম, তাদের পক্ষে গাড়ি ভাড়া করে দীঘিনালা পানছড়ি থেকে জেলা সদরে আসা সম্ভব না। আপনার কাছে একটু জানতে চাই এই তৃতীয় পক্ষ আসলে কারা? দেখেন, ধন্যবাদ মাহফুজ। প্রথমে সবাইকে শুভেচ্ছা, দর্শককেও। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে প্রায় আমরা বলি যে আমি জানি এটা ষড়যন্ত্র, তো আপনি জানলে আপনি বলেন কারা ষড়যন্ত্র করছে, তাই না? আমাদের এখানে বলার অথরিটি কে? বলার অথরিটি তো সরকার। সরকারের মেকানিজম আছে, তার গোয়েন্দা সংস্থা আছে, তার নানা ধরনের ডিপ স্টেট আছে, নানা ধরনের মেকানিজম আছে তার মধ্যে। সরকারের প্রশাসন যন্ত্রে এগুলোর জন্য বাজেটও আছে, খরচও আছে। সরকার যখন বলে ষড়যন্ত্র, তখন
আমার কাছে, সরকারের কাছেই আমার জানার প্রশ্ন যে কারা ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র করার সুযোগটা পাচ্ছে বা কেন। দেখেন, আমরা যে যাই বলি, 3টা অমূল্য প্রাণ, তো বাংলাদেশের নাগরিক, তারা হারিয়েছে। তারা কি পাহাড়ি না তারা সমতলী, তারা কি হিন্দু না মুসলিম, বড় কথা না, তারা আমার রাষ্ট্রের নাগরিক। প্রায় সেনা সদস্য, পুলিশ সদস্যরাও আহত হয়েছে। এবং পুলিশ সদস্য, সেনা সদস্য আহত হয়েছে। পুলিশরা তো সারা জীবন আহত হয়, নানা ধরনের বিষয় থাকে। সেনা সদস্য আহত হলে এটা কিন্তু একটা ভিন্ন মাত্রা রূপ নেয়, কারণ মনে হয় যেন আমরা আর কাকে ডিফেন্সের জায়গায় কাকে আমরা করব। তো এখন আমি যেটা মনে করি যে প্রায় আমরা দেখি, আমরা রাজনীতিবিদেরা তো বলি ষড়যন্ত্র চলছে। আমি সবসময় বলি যে ষড়যন্ত্র কাকে বলে? যে যন্ত্রের জন্য কোনো ইলেকট্রিক সাপ্লাই বা ব্যাটারি সাপ্লাই লাগে না, এমন একটা যন্ত্র এটা। আমি সব কিছুর জন্য এটাকে ব্যবহার করতে পারি। আমি রিপন ভাইয়ের সাথে কিছুটা একমত। এরশাদ আমলে আমরা যেটা দেখতাম যে দুষ্টামি করে সব কিছুর জন্য দায়ী আমরা করতাম যে বর্তমান সরকার। তা এখন যে কোনো কিছুই আমার অযোগ্যতা, ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য আমরা সহজেই বলি যে এটা ইলেকশন বানচালের একটা ষড়যন্ত্র। মানে ইলেকশন বানচাল আসলে করতে চায় কে, তাই না? আমরা তো দেখছি যে সবাই ইলেকশনে ঝাঁপিয়ে পড়েছে। পোস্টারে তো লাগানোর জায়গা পাওয়া যাচ্ছে না, ইভেন এক পক্ষের ছিঁড়াছিঁড়িও শুরু হয়েছে। পরশুদিন আমার কাছে একটা কমপ্লেইন আসলো যে আমাদের একটা পোস্টার ছিঁড়ে আরেকজনের পোস্টার লাগিয়েছে। তো তার মানে হচ্ছে যে একেবারে জায়গাও নাই। কেন লাগাচ্ছে? জায়গা নাই, আর কি করবে সে, একটার পর একটা লাগাচ্ছে। নির্বাচনের আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন যে হিউজ পরিমাণে ক্যাম্পেইন। এবারে মনে হয় সর্বোচ্চ পূজা মণ্ডপে রাজনৈতিক নেতারা ডোনেশন দিচ্ছে বিভিন্নভাবে, দেখলাম 10,000 থেকে 20,000 থেকে শুরু করে প্রচুর পরিমাণে ডোনেশন। আপনিও তো দিচ্ছেন। এবং না, আমি ইন্টারেস্টিং হচ্ছে ইসলামিক দলগুলো বেশি দিচ্ছে ইদানিং, দেখছি যে পূজা মণ্ডপে তারা প্রচুর দিচ্ছে। তো এখন আমাদের নিজের দল চালাতে তো কষ্ট, পূজা মণ্ডপে দেব কোত্থেকে? এবং বাধ্য হচ্ছি আমরা। যেমন আমি এবারে চিন্তা করেছিলাম যে পূজা মণ্ডপে যাব না, শুভেচ্ছা জানাবো। কারণ আমরা পূজা মণ্ডপে গিয়ে ভিড় করলে যারা যারা মানে পূজা দিতে আসছেন, জনগণ আসেন, তাদের তো ডিস্টার্ব হয়, তাই না? একটা দল বহর নিয়ে যায় সন্ধ্যার সময়টা তাদের। আচ্ছা, আমাদের ঈদের সময় কি মানে অন্যান্য ধর্মাবলম্বীর লোকেরা কি দল বেঁধে এসে আমাদেরকে ঈদগাহে এসে শুভেচ্ছা জানায়? তারা তো একটা কার্ড পাঠায় বা একটা মেসেজ পাঠায়। মঞ্জু, একটা মাঝখানে একটু ইন্টারাক্ট করি, আপনার সাথে যুক্ত করি। আমার এলাকা তো একই কারণে আমার আগামীকালকে তো যাওয়া শুরু হবে। সেখানকার পূজা কমিটির তরফ থেকে তারা আমার সেক্রেটারি আবার আমার গ্রামেরই এবং আমার পাশের বাড়ির লোক। তো সে আমাকে একটা কথা বলছে যে আপনারা পরিদর্শন করেন, আমাদের সাথে সহানুভূতি জানান, মানে সম্প্রীতি হোক, সব ঠিক আছে, কিন্তু একটা কাজ করেন কি, বলে যে আপনারা যখন দলবদ্ধভাবে আসেন, এই কথাটা বলছে কারণ যাতে অন্য এলাকাগুলোতে যাতে এটা রিফ্লেকশন ঘটে। বলে আপনারা যখন দলবদ্ধভাবে আসেন, ওই যে আপনি যেটা মেনশনও করলেন, যাতে আমাদের মানে যারা পূজার্থী যারা আসবেন তাদের জন্য কষ্ট না হয়। আর আপনারা অনেক লোকজন নিয়ে এসে যখন আপনারা মিডিয়ার সাথে কথা বলেন বা ভাষণ টাষণ দেন, তখন তারা আমাদের লোক আশেপাশে দাঁড়াবারও জায়গা পায় না। না, এটা একটা মানে এটা একটা পলিটিক্যাল শোডাউন হয়ে গেছে। যদিও আমরাও এই দোষে দুষ্ট। কারণ আমি যখন দেখি রিপন ভাই যাচ্ছে, মানে আমি নিজেও দেখছি যে আমার এলাকা থেকে প্রচুর পরিমাণে সবাই প্রেশার দিচ্ছে যে ভাই সামনে তো ইলেকশন, আপনি যদি না আসেন কেমন হবে? আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে পলিটিসাইজেশন যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয়ে, ষড়যন্ত্র তত্ত্ব, ব্যর্থতা ঢাকার জন্য আরেকজনের উপর দায় চাপানো, এই জিনিসগুলো আমাদের বন্ধ হওয়া দরকার। সুপ্রদীপ চাকমা উনি নিজে কিন্তু ওই কমিউনিটির লোক। হ্যাঁ, একটা মেয়ের অতীতেও আমরা দেখেছি পাহাড়ি মেয়েদের উপরে নির্যাতন হলে, নিষ্পেষণ হলে আমরা শুধু এক পাশ দেখলে হবে না, তাদের জায়গাটা থেকে দেখতে হবে। তারা কিন্তু একটা স্ট্রাগল করে। আমি কিন্তু যখন কখনো পাহাড়ে যাই নাই, ইউনিভার্সিটিতে আমরা যখন দেখতাম যে মানে উপজাতিরা কোটায় বিভিন্ন সাবজেক্টে চান্স পাচ্ছে, ওরা অনেক বিলো স্ট্যান্ডার্ডে একাডেমিক ক্যারিয়ার ওদের, তখন আমরা খুব হাস্যরস করতাম। কারণ ওরা কোটাটাও শুদ্ধ করে বলতে পারতো না, ওরা বলতো কোতা, তুমি কীভাবে ভর্তি হইলা? কোথায় ভর্তি হয়েছে। কিন্তু যখন আমরা পাহাড়ি এলাকায় গেলাম, তাদের জীবনযাত্রা দেখে যে কি একটা দুর্গম এলাকা থেকে এসে তারা যে স্কুলে পড়াশোনা করেছে, সুতরাং তাদেরকে সম জায়গায় আনার জন্য তো সুপেয় পানিরও তো অভাব, সুপেয় পানির অভাব, তাদেরকে তো অবশ্যই একটা আপনাকে এক ধরনের ফ্যাসিলিটি দিতে হবে। তো সেজন্য আমরা যারা এই বাংলাদেশের জনপদের মানুষ, আমাদের যারা দুর্গম জায়গায় বসবাস করেন, তাদের ব্যাপারে সহানুভূতিশীল থাকতে হবে। একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সেই ঘটনার প্রপার ইনভেস্টিগেশন, প্রপার সেটার জন্য বিচার প্রক্রিয়াটা করা উচিত।
আবার এই ঘটনাকে কেন্দ্র করে যারা এক ধরনের কমিউনাল একটা ক্ল্যাশ তৈরি করার চেষ্টা করে, এটার পেছনে কিন্তু কারো না কারো হাত আছে। উনি যেটা বলেছেন যে কিভাবে হলো আপনি বের করেন ভাই, আমাদের সামনে ছুড়ে দিয়েন না, দায়িত্ব আরেকজনের চাপাই দিয়েন না, আপনি নিজে ইনভেস্টিগেশন করেন, আপনি কমিউনিটির লোক, পুলিশকে, ডিজিএফআই কে, এনএসআই কে ইনভলভ করেন। ডিজিএফআই এনএসআই কে খালি পলিটিশিয়ানদের পেছনে মানে লাগাই দেওয়ার দরকার নাই, এই সমস্ত জায়গায় ইনফরমেশনগুলো নেন। প্রত্যেকটা নাজুক ঘটনাকে কেন্দ্র করে যদি এই ধরনের কনস্পিরেসি চলে, তাহলে এটা কিন্তু স্প্রেড আউট হবে, আমরা সবাই এটা শিকার হব, এবং আজকে আমি করছি, কালকে আমার বিরুদ্ধে আরেকজন করবে। কিন্তু আপনি একটু আগে যেটা বলছিলেন যে পূজা উপলক্ষে কিন্তু একটা সাম্প্রদায়িক একটা সম্মিলন হয়, আপনি এটা বলছেন অনেক লোক যাওয়াতে একটা সমস্যা, বাট একটা সম্মিলন তো হচ্ছে, আমরা পাহাড়ে এই জিনিসটা আসলে কেন করতে পারলাম না? প্রিন্স ভাই, আপনার কাছে যদি একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা এই পাহাড়ে, অশান্ত পাহাড় নিয়ে আলোচনা করি, স্থায়ী শান্তি কি আসলে এখানে আনা সম্ভব না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। আমি আপনার ওই কথা যাওয়ার আগে একটু ছোট্ট এই পাহাড়ের ঘটনা নিয়ে দু একটা কথা বলি। আমার ব্যক্তিগত পজিশনটা একটু অন্য আলোচকদের সাথে যেটা ইতিমধ্যে শুনলাম একটু ভিন্ন এই অর্থে বলি, আমি ঘটনাটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখার পক্ষে। কারণ পাহাড়ে কিন্তু অশান্ত শুধু এই যে কিশোরের উপর অত্যাচার, আমি অন্য খারাপ শব্দটা ব্যবহার করলাম না, তারপরে ওইখানে এটা গইমারায় যে ঘটনা, তারপরে যে সড়ক অবরোধ, সেইখানে যে সেনাবাহিনী বলা হচ্ছে, আবার এখানে দেখলাম একটা ভিডিওতে বলা হচ্ছে সেনাবাহিনীর উপরে হামলা, এবং সর্বশেষ যে হত্যাকাণ্ড সংঘটিত হলো, এবং সব মিলায় এটা কিন্তু খালি গত 2 দিনের ঘটনা না। পাহাড়কে অনেক দিন ধরে নতুন করে, আমি নতুন করে শব্দটা বুঝেই কিন্তু বলছি, অশান্ত করার নানা ধরনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের বর্তমানে যে গণতন্ত্রের পথে চলা, সেটাকেও যে কোনো সময় সংকটে ফেলতে পারে, এবং ভূরাজনৈতিক কারণে ওই অঞ্চলকে জুড়ে যে নানা ধরনের ডিজাইন, সেইটাও একটা কার্যকরের জায়গায় আসার প্রচেষ্টা নেবে। সেইটা কিন্তু প্রকারান্তরে আমাকে এই গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করার কার্যকারী যদি কোনো অপশক্তির যে বিবেচনা আছে সেইটা করবে। আমি সেই বিবেচনায় দেখে আমার বক্তব্য হচ্ছে, ঘটনার পরপর এটা ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে সেইটা দরকার ছিল। কারণ আমরা কিন্তু জানি আমাদের দেশের মধ্যে, দেশের বাইরের এই যে দেখবেন যে অনেকগুলো যে সংস্থা আছে, অনেকগুলো গ্রুপ আছে, এ সবার প্রমোটার আছে, এই ব্যাপারে কম বেশি খবর আমরা তো রাখি এইটাই। আর খাগড়াছড়িতে ব্যক্তিগতভাবে আমি ছাত্র আন্দোলনে থাকা অবস্থায় 92 সালে প্রথম যাই, 33 বছর আগেও গিয়েছিলাম, তখন একটা বড় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, লোগাংদু হত্যাকাণ্ড। তারপরে কিন্তু এই শান্ত পরিস্থিতিটা নাই। সুতরাং আমি এই কথাটা বললাম যে আমাদের দেশে এখন যে আমরা আবারও রিপিট হচ্ছে কথাটা, যে গণতন্ত্র উত্তরণের যে ধারায়, সেটা ভোট সহ অন্যান্য বিষয় আছে, এইটাকে কোনোভাবেই কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে, ভূরাজনৈতিক কারণে ওইখানে একটা নতুন সংকট তৈরি না করতে পারে। কেন আমেরিকান সৈন্য সহ নানা ধরনের ঘটনা, রাখাইনের আর্মি এই ভেতরে ঢোকা, এই কাজগুলো কিন্তু আছে, আমরা কিন্তু আলোচনা তো আসছে না। আমি আসা দরকার মনে করি, কারণ এইগুলো না আসলে এটা হাইড করে কোনো লাভ নাই। আমি আমার এই সীমান্তে ভারতের কোনো ঘটনা ঘটলে যেভাবে আলোচনা করি, ওইখানে তো কোনো আলোচনা করছি না। আমার জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আমেরিকান সৈন্য আসতেছে, এই সামগ্রিক ঘটনা খুবই একটা জরুরি বিষয় বলে মনে করি, এবং আমি মনে করি আমাদের সরকার দেরি না করে ক্ষিপ্রতার সাথে এটা ভূমিকা নেওয়া দরকার। আর আপনার ওই আলোচনা আমি খুব ছোট্ট করে বলি, কারণ আমি জানি যেটা অনেক বড় আলোচনা। এই শান্তি আপনি 2-4 দিনে পাবেন না। তার কারণ হচ্ছে যে আমরা পুরো জিনিসটাকে দীর্ঘদিন ধরে যেভাবে সমাধান করা দরকার বলে, এটা নানা মত আছে, নানা মত তো আর আলোচনা যাব না, তবুও অন্ততপক্ষে ধরুন একটা পার্বত্য চুক্তি হয়েছিল, সেই চুক্তি যারা করেছিল তারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকেই বাস্তবায়ন করেনি বা করতে পারে নাই। এবং এই জায়গাগুলোতে কিন্তু শুধু পাহাড়ি না, আদিবাসী না, ওইখানে একটা বিরাট অংশ এখন বাঙালির বসবাস হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে তো উপেক্ষা করতে পারবেন না। তাহলে এইখানে আপনার সমাধানের জন্যে পুরো ওই জনগণকে আস্থায় নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে একটা বাস্তবসম্মত সমাধানের দিকে যেতে হবে। তার অন্যতম একটা কেন্দ্রবিন্দুকে আপনার রাখতে হবে পার্বত্য চুক্তির জায়গাটা। কিন্তু সেইটা কিন্তু কখনো দেখেন, যেমন ধরেন আমি এই পয়েন্টে একমত, রিপন ভাই আমরা এই পয়েন্টে তো একমত যে অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কাজ করা দরকার নেই, কিন্তু সে যখন অনেক কাজগুলো করছে, কমিশন গঠন করছে, তো এই সময় অন্ততপক্ষে বলতে পারতো যে দল এক দল থাকলে তার কাজ করে, তাহলে আমি পার্বত্য নিয়ে একটা কমিশন করে দিলাম, আমি এখন কিছু করব না, কিন্তু তারা একটা পথ দেখায় যাক। ওই পথ যে কারেক্ট হবে কিনা আমি তার মধ্যেও ঢুকছি না, আমি যে তাহলেও তো তারা একটা আশ্বস্ত হইতে পারত যে অন্ততপক্ষে ইন্টারিম সরকার তারাও একটা প্রচেষ্টা নিচ্ছে। কিন্তু সেইটা না করে নানা ধরনের দল উপদল এই ঘটনাগুলো কিন্তু ভয়াবহ পর্যায়ে আছে। এবং এইটাকে আমি আরেকটু কোট করে বলি, আপনি অন্যদিকে বাদ দেন, এই জাস্ট এটা তো আমরা এখনো তো সেপ্টেম্বর মাসে আছি, আগস্ট মাস
9ই আগস্ট এখানে আপনি জানেন যে আদিবাসী দিবস, যেটা এই দিবসে দেখবেন ঢাকায় সন্তুল রহমানের আসার কথা ছিল, উনি আসেন নাই। অনুষ্ঠানে আমিও ছিলাম, শহীদ মিনারে থাকি আমরা বরাবর, উনি আসেন নাই। কিন্তু উনি ওইখান থেকে যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন, পরের দিনই প্রথম সব পত্রিকায় বেরিয়েছে, সেইখানে তো উদ্বেগের কথা বলেছেন। উদ্বেগ, এই তো এখন সেই উদ্বেগ তো নিরসনে আপনাকে তো একটা পজিটিভ পজিশন আনতে হবে। ঠিক রাজাক ভাই, আপনার কাছে জানতে চাই, এই পজিটিভ পজিশন আনার জন্য কি সরকার কোনো ভূমিকা রাখছে, বা খাগড়াছড়ি এই ঘটনাটা মোকাবেলা সরকার যে ভূমিকাটা নিচ্ছে এইটাকে আপনি কিভাবে দেখেন? এবং অনেকেই বলে থাকে যে পার্শ্ববর্তী দেশের একটা ভূমিকা রয়েছে, আপনি কি পার্শ্ববর্তী দেশের কোনো ষড়যন্ত্র বা ভূমিকা কি দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার এই তিনজন বিশিষ্ট রাজনীতিবিদ প্লাস সহ আলোচক সবার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে দুটো কথা বলি। পার্শ্ববর্তী দেশে আমরা পরে আসবো, অলওয়েজ। কেন আসবো? আমার দেশ নিয়ে আগে আমি ভাববো, আমি মানে আমরা ভাববো। পার্শ্ববর্তী দেশ অনেক পরের ঘটনা। যেই কথাগুলা আমরা রিপন ভাই থেকে শুরু হয়ে প্রিন্স ভাই পর্যন্ত গিয়ে শেষ হইল, সেখানে পার্বত্য চট্টগ্রামে যে অশান্ত পরিবেশের কথাটা বলা হচ্ছে, এর বয়স কিন্তু 53 বছর। এর বয়স এমন না যে গত 11 মাস বা 12 মাস বা 2 বছর 1 বছর। এই 53 বছরে 12টা পার্লামেন্ট আমরা পেয়েছি, 13তম পেতে যাচ্ছি। এবং 12টা পার্লামেন্ট মানে 12টা নির্বাচিত সরকার। 12টা পার্লামেন্ট, শেষের 3টা বাদ দিলাম, টোটাল আপনি যদি আসেন। আর আমরা এখন যদি নির্বাচিত সরকার বলি, কিছু নির্বাচিত কিছু অনির্বাচিত না, ঠিক আছে, ওই বিতর্কে গেলাম না। আমি 2008 পর্যন্ত যদি থাকি তাতেও 9টা নির্বাচিত সরকার। এবং এই নির্বাচিত সরকারের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট এই মঞ্জু ভাই, রিপন ভাই, প্রিন্স ভাই সবাই ছিলেন। আমরা বাদে আর কি। না, আপনারা পার্লামেন্টে ছিলেন, সেটা বলছি। ঠিক আছে। আর আমরা দূর থেকে হয়তো সাধারণ নাগরিক হিসেবে, টোটাল ব্যর্থতাটা কিন্তু আমাদের ইনফ্যাক্ট রাজনীতিবিদদের, আমরা যত কথাই বলি। আর 2 নম্বর কথা হইলো, যেমন রিপন ভাই একটা বিষয় আনলেন যে 238টা ক্যাম্প ছিল, সেটা উইথড্র করছে শেখ হাসিনা। কেন করছে, কোন স্বার্থে করছে, সেই বিতর্কে আমরা যাচ্ছি না। কিন্তু তখন আমাদের যে ভয়েসটা রেজ করা উচিত ছিল সবার, আমরা কি সেটা করছি? আমরা করি নাই। আবার যদি ধরেন যে আজকে এই ক্যাম্পগুলো ইউনূস সাহেবের বসানো দরকার, চুক্তি অনুযায়ী তো ক্যাম্প প্রত্যাহারেরই কথা ছিল। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যাহারের কথা ছিল, আলোচনা দরকার ছিল, যদি চুক্তি অনুসরণ করে তাহলে। হ্যাঁ, যদি সাবজেক্ট টু কন্ডিশন, ইফ ইউ ফলো দ্য কন্ট্রাক্টের যদি ভায়োলেশন হয়, তাহলে তো আমার এটা থাকবে, কারণ আমার তো সিকিউরিটির ব্যাপার আছে, রাইট? তো সেখানে তো আমরা কথা বলি নাই। আমি কিন্তু কারো ব্যক্তিগতভাবে দোষ দিচ্ছি না, এটা সমষ্টিগতভাবে আমাদের দোষ। আবার আসেন, বিনয়ের সাথে বলছি, ইউনূস সাহেব যেদিন টেক ওভার করেন তখন ওনারা সবাই উপস্থিত ছিলেন। আমি প্রতীকী বলছি, ব্যক্তি উনি না থাক, ছিলাম, আমরা সবাই ছিলাম, আমি ছিলাম না, তারপরও ছিলাম। আমরা কিন্তু সেদিন তাকে বলতে পারিনি যে আপনার কাজ কি, আপনি কয়দিন থাকবেন, আপনি নির্বাচনের ডেট দেন। যেমন নেপালে যেটা হয়েছে, ফ্রম ডে 1 সে তারিখ দিয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, তাকে আমরা বলি সে নির্দিষ্ট কিছু কাজ করতে আসে, কিন্তু তার কাজ কিন্তু লিখিত ছিল না। অথচ তার কাছে প্রত্যাশাও করছি, এই যে পার্বত্য চট্টগ্রামে আমরা প্রত্যাশা করছি। কতগুলা রেগুলার কাজ আছে যেটা বলা আছে। আর্মি কি করবে? দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আর্মি ফায়ার করে 5টা-10টা লোক আগে মারবে, তারপরে দরকার ব্যাখ্যা দিবে। উনি মারবে কি মারবে না এটার জন্য যদি সরকারি সিদ্ধান্তের জন্য বয়ে থাকে, কারণ কতগুলো রুটিন দায়িত্ব দেওয়া আছে। রাইট। বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙছে, কথার কথা বলছি আমি, তখন রুটিন দায়িত্ব ছিল প্রশাসনের, রুটিন দায়িত্ব কিন্তু ছিল, সেটা কি পালন করছে? করেনি। এই যে রুটিন দায়িত্ব পালন করে নাই, আবার রাজনৈতিক দল যখন আন্দোলন করে, ইউনূস সাহেব খালি বলে আমি মেনে নিলাম কিংবা করব ইত্যাদি ইত্যাদি, আমরাও বলছি। কিন্তু আমাদের কিন্তু দায়িত্ব ছিল তখন বলার যে ভাই উনি তো ইলেক্টেড গভর্নমেন্ট না, তোমার এই দাবি তো গত 6 মাস 9 মাসের নয়, পুরনো। সেই রিপন ভাইয়ের আমলে হোক, প্রিন্স ভাইয়ের আমলে হোক, হাসিনার আমল হোক, সেই পুরনো দিন এখন আসছো কেন? ওনাকে একটা সুন্দরভাবে নির্বাচন করে যেতে দাও, তারপর তোমাদের দাবি দেন। আমরা কিন্তু সেই কথাটা বলি না, সে কথাটা কিন্তু বলা হয়েছে। আমি জানি না, জেনারেলি বলছে উনি, আমি বলছি জেনারেল, আমি এভাবে পাই। হয়তো ব্যক্তি আপনি ধরেন এক জায়গায় বলছেন, সেটা আমরা পাবলিকলি বলছি, বলছেন যে এটা ইন্টারিম গভর্নমেন্ট, এত দফা দাবি তার কাছে কেন? ওইটা এক প্রশ্ন। আর দাবি যারা করছে তাদেরকে বলা গো হোম,
সেই ক্ষেত্রে কিন্তু একবার আমরা তাদেরকে আমরা বলেছি তাহলে কিন্তু আমরা রাস্তায় নামবো। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি কেন দাবি মানবেন না, সেই আলোচনা ভিন্ন। আমরা যেহেতু এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি না, দাবি মানবেন না যদি হয় তাহলে ঠিক আছে। আর যদি বলি আমি বলছি কোঅপারেশনের পার্ট হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব ছিল বলার, সেটা আমরা বলিনি। আবার যখন পূজা মণ্ডপে আমরা যাচ্ছি, বললেন যে গেলে গ্যাদারিং হবে, পূজা মণ্ডপে গেলেই যে আমি পূজা ভালোবাসতেছি তাও কিন্তু না। মানে রিপন ভাই, আপনাকে একটি জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। জি, ওই সেমিনারে উনি বলেছেন যে অর্থবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন যে প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি। তিনি বলেন যে গণতান্ত্রিক, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনূসের কথায় বের হয়ে আসছিল। এই প্রশংসাটা আসলে কেন করা লাগলো? বিএনপির জন্য কি প্রশংসা করাটা খুব জরুরি ছিল? সরকারের সাথে কোনো দূরত্ব রয়েছে আপনাদের? এই দূরত্বটা কমানোর জন্যই কি প্রশংসা? দেখুন, আমাদের আসলে কি নেতিবাচকতা করতে করতে মানে অলওয়েজ আমরা টক্সিক হয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট সত্যি কথা, খুব টক্সিসিটিতে সাফার করছি আমরা। প্রায় দেখবেন খুব ইতিবাচক কথাবার্তা, ইতিবাচক আচরণ করা, সব কিছুর মধ্যে একটা নেতিবাচকতা খুঁজি আমরা। এটা মানে এটা আমাদের একটা বলা যেতে পারে একটা দীর্ঘদিন যাবত আমরা একটা সমস্যা আক্রান্ত। এখন কথা হচ্ছে কি, প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি পার্সোনালি আমি যদি বলি যে এই প্রশংসাটা উনি তো এটা ডিজার্ভ করেন, উনি এটা প্রাপ্য, তো হতেই পারে, কেন হতে পারবে না? উনি কি দুর্নীতির সাথে যুক্ত? নিশ্চয়ই নন। উনি স্বপ্ন দেখান, উনি তো স্বপ্ন দেখাচ্ছেন। আমি পার্সোনালি যদি বলি যে জিয়াউর রহমানের একজন মানে কি বলে একেবারে মানে হাতে ধরে পিক করা কর্মী হিসেবে আমি তো তার সহবতের কর্মী একজন। নট অনলি দ্যাট, বিএনপি এই ক্ষেত্রে বলে রাখা বলো প্রিন্স 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা হলেও আমার কানেকশনটা প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার যে সব সেটা 77 সালে 27শে ফেব্রুয়ারি, তখন বিএনপি প্রতিষ্ঠা হয়নি। অ্যাট দ্যাট টাইম আমার একটা কমিটমেন্ট ছিল তার প্রজ্ঞায়, তার ব্যক্তিত্বে আকৃষ্ট। আমি বলেছিলাম, স্যার যদি আপনি কখনো রাজনীতি করেন আমি আপনার সাথে থাকবো। তখন তো আমরা বাম ঘরের রাজনীতি করতাম, সেটা আলাদা জিনিস। তো দুইজন বাম একসাথেই বসছেন। আবার ওনার বাম এবং আমার বামের মধ্যে একটু পার্থক্য ছিল। ওনারা ছিল রাসায়নপন্থী বাম, উনি ছিলেন অন্যরকম তখনকার সময়। এখন অবশ্য সবাই আবার এখন এখন তো চীন রাশিয়া মোটামুটি অনেক পয়েন্টে, তাই না? আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে যে আপনি যদি ভালো কাজ করেন আপনার প্রশংসা করা উচিত। ইউনূস সাহেবের পার্সোনাল অনেস্টি নিয়ে কোশ্চেন নাই। ইউনূস সাহেব একজন ড্রিমার, তাতে নিয়ে কোনো সন্দেহ নেই। উনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং পৃথিবীর বহু দেশই তো ওনার স্বপ্নে আকৃষ্ট হয়ে তারা তাদের নিজেদের দেশে ওনার কর্মসূচিগুলো ইমপ্লিমেন্টও করেছেন। সুতরাং আমাদের নিজেদের একটা দেশ, আমাদের নিজেদের দেশে একটা মানুষকে যদি আমরা যদি তাকে যদি ইতিবাচকভাবে যদি সম্মান করি, তার সাথে ইতিবাচক মানে মন্তব্য করি, তাতে করে কি বাংলাদেশ গর্বিত হয় না? বাংলাদেশ হাইলাইটেড হয় না? কথাটা তো উনি আর খাগড়াছড়িতে দাঁড়িয়ে বলেন নাই বা পাথরঘাটাও বলেন নাই, উনি বলেছেন খুব যুক্তরাষ্ট্রের মতন জায়গায়। আমি মনে করি যে এটা মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য মানে তিনি ডিজার্ভ করেন, এটা উনি খুব সঙ্গত কাজটি করেছেন এবং আপনারা এটা পজিটিভলি দেখেন। আরেকটা বিষয় যে গতকালকে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। এই গুপ্ত স্বৈরাচারটা আসলে কারা? আচ্ছা, স্বৈরাচার তো আপনি বোঝেনি যে সোজা কথা মানে আনডেমোক্রেটিক, এটা বিহেভিয়ারের সাথে সম্পর্ক, তাই না? স্বৈর আচরণ যিনি করেন তিনি তো স্বৈরাচার। আচ্ছা, বা করেছেন, করতে পারেন ইত্যাদি। এখন যেমন দেখবেন শেখ হাসিনার কথাই যদি আমরা বলি বা আওয়ামী লীগের কথা যদি বলি, ইনিয়ে বিনিয়ে তার লোকেরা কি বলা শুরু করেছে, তিনি তো আসলে পদত্যাগ করেননি, তিনি নিরাপত্তাজনিত কারণে নিরাপত্তাজনিত কারণে তিনি দেশ ছেড়ে গিয়েছেন। এই যে এবং মাঝে মধ্যে উনি চুপ করে চলে আসবেন, তারপরে মানে বিভিন্ন জায়গায় তাদের মানে সমবেত হওয়ার যে চেষ্টা, এত চুরি চামারি আপনার ইয়ে করলো, দেশটাকে লুণ্ঠন করলো, এত মানুষ মারলো, এরপরও যাদের ফিরে আসার আকাঙ্ক্ষা থাকে, এরপরেও যা তাদের অনুসারীরা যারা চিন্তা করতে পারেন যে একদিন এক সকালবেলা শেখ হাসিনা আসবেন, হ্যাঁ, কি একটা কবিতা বানাইছিল না? হ্যাঁ, তো যাই হোক, এরকম স্বপ্ন যারা দেখেন, যদি আজকে আন্দোলন শক্তিগুলো যদি খুব বিভাজিত অবস্থায় থাকে
এবং বিএনপির মতো একটি বড় দল তাদের নিজেদের নেতাকর্মী সমর্থকরা যদি বিভাজিত থাকে, সোজা কথা ফোর্সেস অফ আপনার মানে কি বলে স্ট্রাগল ফর ডেমোক্রেসি, এই শক্তিগুলোর ঐক্যবদ্ধতা দরকার। এটা শুধুমাত্র বিএনপির জন্য প্রযোজ্য না। এটা আমি মনে করি যে 36 দিনের যে আন্দোলনটি, গত 16 বছরের যে আন্দোলনটি একটা স্বৈরাচারকে হটানোর জন্য এই বাংলাদেশে যেটা হয়েছিল, সেখানে সকল পক্ষের সকল শক্তির আগামী দিনে আপনার এই পতিত স্বৈরাচারের যে কোনো ধরনের পুনর্বাসন, যে কোনো ধরনের পুনরুত্থানকে ঠেকানোর জন্য এখন তারা তো মানে মুখ লুকিয়ে আছে, নানাভাবে ইনিয়ে বিনিয়ে কথাবার্তা বলছেন। এদের দেখবেন এদের একটু আমলনামা খোঁজেন, একটু ডিএনএ টেস্ট করবেন, দেখবেন যে ওই লোকগুলো ওখানে আছে। প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত আওয়ামী স্বৈরাচারের ভূতগুলো আছে। এখন পর্যন্ত স্বৈরাচার বলতে কি আপনারা আওয়ামী লীগকেই বোঝাচ্ছেন না অন্য কোনো দল? না, আমরা অ্যাবসলিউটলি আমরা আওয়ামী লীগকে বুঝাচ্ছি, অথবা আওয়ামী লীগের চরিত্র ধারণ করতে পারে, নিজের চরিত্র আড়াল করে যারা গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে যারা মানুষকে ফুল করতে বোকা বানাতে চান তাদেরকেও। মঞ্জু ভাই আপনার কাছে একটু আসতে চাই, সেটা হলো যে নির্বাচনের কথা আসলেই কিন্তু আওয়ামী লীগের কথাটা চলে আসে, যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আসলে কোন দিকে ভোট দেবেন। কিন্তু এই 5 আগস্টের পর আমরা দেখলাম যে আসলে সব দলেই কিন্তু আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িত। সেই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে রয়েছে, জামাত, এনসিপি সবার বিরুদ্ধে রয়েছে, পত্রিকার উপর অহরহ রিপোর্ট রয়েছে। তাহলে যে আওয়ামী লীগকে রাজনৈতিক বাইরে রাখা, এটা কি একমাত্র রাজনৈতিক বলি না এটা তারা বিশ্বাস করে? না, এটা খুবই আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা। আমি তো আওয়ামী লীগেরকে, এই যে বিএনপি যারা আওয়ামী লীগকে নেয়, জামাত যাদেরকে নেয়, এনসিপি যাদেরকে নেয়, এই 3টা দলকে আমরা দেখেছি যে তারা আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে নানাভাবে, এবং ইতিমধ্যে বহিষ্কার, তারপরে নানা ধরনের ব্যাপারও আমরা দেখেছি। এটা কিন্তু একেবারে নিচের লেভেল, হ্যাঁ, কারো কম বেশি হতে পারে, নিচের লেভেলে কোনো সন্দেহ নাই। কথা হচ্ছে অসুবিধাটা কি, আপনারা সব দল মিলে একটা মানে ওই যে দেখলাম যে কোথায় যেন মাইকে ঘোষণা দিচ্ছে যে যারা আপনারা নির্দোষ নির্ভেজাল আওয়ামী লীগ আছেন তারা আমাদের দলে যোগ দেন। লক্ষ্মীপুরে না একটা মাইকিং হচ্ছে দেখলাম, সবাইকে একটা মাইক দিয়ে এভাবে আমরা সবাই নির্দোষ এবং মানে সৎ, তারপরে যোগ্য আওয়ামী লীগের লোকদেরকে বিভিন্ন দলে ঢুকালে তা আমি কোনো অসুবিধা দেখি না। কেন দেখি না আমি এটার জন্য বলি, আবার ভুল বুঝাবুঝি যাতে না হয়, হতেই পারে। কারণ এইটা করলে যেটা হবে, আওয়ামী লীগকে আপনি ভাঙতে পারবেন, বিভক্ত রাখতে পারবেন। আওয়ামী লীগ থেকে কিছু লোককে বিভিন্ন জায়গায় আনলে যেটা হবে, শেখ হাসিনা এই যে রাতের বেলায় দিনের বেলায় দৌড়ে দৌড়ে মিছিল করার লোক আস্তে আস্তে কমে যাবে। এবং আমাদের তো সত্যিকার অর্থে আমাদের একটা রিকনসিলিয়েশন লাগবে। এখন সেই রিকনসিলিয়েশন প্রসেসটা প্রপারলি না করে আমরা যেটা করছি, বিএনপি গালি দিচ্ছে, জামাতের দিকে আঙ্গুল তুলতেছে, জামাত তুলতেছে বিএনপির দিকে, এনসিপি তুলতেছে বিএনপির দিকে, বিএনপি তুলতেছে এনসিপির দিকে, এবং প্রত্যেকেই কিন্তু 2-4টা ঘটনার এভিডেন্স আছে। কিন্তু আমি বলছি না যে ম্যাসিভ সব আওয়ামী লীগকে জায়গা দিচ্ছে, 2-4টা ঘটনার উদাহরণ সবারই পাওয়া যাচ্ছে। বিএনপির কমিটি হয়েছে, কমিটি থেকে বাতিল করেছে, এই ধরনের আছে। জামাতেরও হয়েছে, যদিও খুবই মানে একদম তৃণমূল লেভেলে, লোয়ার লেভেলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা এই যে গুপ্ত বা সুপ্ত রাজনীতিটা করছি, আমাদের নিউ জেনারেশন কিন্তু আমাদের সবাইকে চিনে ফেলতেছে। যে আমরা যাদেরকে যারা মনে করেছিল আমাদের একটা পরিবর্তন আসবে, যেমন আপনি যে কথাটা তুলেছেন যে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে, আমি তো দেখছি যে প্রসিডিউরের মধ্যে আমরা যাচ্ছি, নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের মধ্যে একটা সুপ্ত স্বৈর মানসিকতা আছে তাদের মধ্যে। এবং এই স্বৈরাচারী হয়তো হাসিনার মতো হবে না, কিন্তু কিছুটা মানে প্রো ভার্সন বা আলাদা আরও টেকনিক্যাল ভার্সনের স্বৈরতান্ত্রিকতা আসবে। কারণ ইতিমধ্যেই তো আমরা দেখতে পাচ্ছি, আজকে মাহফুজ আলমের বক্তব্যটা মানে খুবই সবাই হয়তো শুনেছেন। উপদেষ্টা মাহফুজ আলম যে কথাটা বলেছেন, যে তিনি কিন্তু অকপটে স্বীকার করেছেন যে তাদের ফেলিউরটা, বিএনপি জামাতের যে মানে ভাগ নেয়ার যে প্রতিযোগিতাটা, যেটা রিপন ভাই খুব সিম্পলি বললেন যে ইউনূস সরকার এই দাবি দেওয়া মানতে পারতেন না। আরে ভাই, দাবির সাথে গিয়ে আমরাই যে তো মানে সংহতি জানিয়েছি। আপনি দেখবেন স্টেটমেন্ট খুঁজলে সব রাজনৈতিক দলের স্টেটমেন্ট পাবেন এই সমস্ত দাবির পক্ষে। কারণ আপনি কখনো কোনো কারো দাবিকে দমিয়ে রাখার পক্ষে আপনি থাকতে পারেন না। আপনি কি ইন্টারিম গভর্নমেন্ট না পার্মানেন্ট গভর্নমেন্ট, সেটা আপনি গভর্নমেন্ট, দাবি আপনার কাছে শুনতে হবে। হ্যাঁ, দাবির প্রসেসটা কী হবে সেটা আলাদা। আমি প্রফেসর ইউনূসকে পরামর্শ দিয়েছিলাম যে স্যার, আপনি এইভাবে মিছিল করে দাবি না শুনে, দাবি শোনার জন্য একটা হল রুম ঠিক করে দেন, সেখানে আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিনিধিরা থাকুক, আর তাদের প্রতিনিধিরা এসে আপনাদেরকে দাবিটা পেশ করুক, এটা লাইভ ব্রডকাস্ট হোক, মানুষ দেখুক।
তাইলে অন্তত যেটা হবে, মানুষের এতদিনের যে বৈষম্য, এতদিনের যে সুপ্ত কষ্টটা আছে, কষ্টটা সে প্রকাশ করুক। আর সে যৌক্তিক দাবি যদি হয়, আপনি কেন আবার পরবর্তী সরকারের জন্য আপনি অপেক্ষা করবেন 2 বছর না আড়াই? আমরা তো জানি না টেনিওর কতদিন। সুতরাং সমস্যাটা সেটা না, সমস্যাটা হচ্ছে আমরা যে কথাটা বলছি যে আওয়ামী লীগকে আমরা মানে দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধও চাই না, আর আওয়ামী লীগ মিছিল করলে আমরা গিয়ে বাধা দিচ্ছি। তাহলে আপনি একটা সিদ্ধ দলকে বাধা দিতে পারেন না তো। এই জটিলতাগুলো কিন্তু এখনো মানে এটার কি আসলে সমাধান আছে? হ্যাঁ, এটার কি আসলে কোনো সমাধান আছে? না, সমাধান করতে হবে। সমাধান না থাকলে যেটা হবে, মানে আমি রিপন ভাই মনে আমার কথা একটু কনফিউজ হচ্ছেন যে আমি কি বলতে, আমি বলতে চাচ্ছি যে মানে কোনটা সিদ্ধ দল না, ধরেন আমি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয় নাই, এখন তো আসলে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, আমরা কিন্তু সবাই একমত হয়ে এই প্রসেসটাতে যেতে পারি না, যে আন্দোলন করতে হয়েছে। এবং এই আন্দোলনে কেউ গেছে, কেউ যায় নাই, কেউ দাবি করছে একটা নির্দিষ্ট দলের ভিত্তিতে, কারণ সরকার তো বলেছিল যে কোনো দলকে তারা নিষিদ্ধ করবে না। এখন কথা হচ্ছে, আপনি যদি নিষিদ্ধ না করেন, যেমন আমি একটা প্রশ্ন তুলতেই পারি যে জাতীয় পার্টি তো নিষিদ্ধ দল না, তাহলে ঐকমত্য কমিশনে আমরা জাতীয় পার্টিকে ডাকি না কেন? ইলেকশন কমিশন এত রাজনৈতিক দলের সাথে কথা বলে, জাতীয় পার্টির সাথে কথা বলে না কেন? কারণ জাতীয় পার্টিকে আজকে যদি কমিশনের ডাকে, আমার নিশ্চিত বিশ্বাস সব দল ওয়াকআউট করে চলে আসবে, তার সাথে বসবে না, ঠিক আছে? এবং জাতীয় পার্টির নেতারা যখন আমাদেরকে জ্ঞান দেয়, তখন আমার বলতে ইচ্ছে করে যে আপনারা যদি আজকে হাসিনা সরকার কন্টিনিউ করতো, আপনারা তো পার্লামেন্টে থাকতেন, আপনারা মন্ত্রিত্বের প্রোটোকল নিয়ে ঘুরতেন। এখন আপনি রিপন ভাইয়ের সাথে বসে কথা বলবেন, মানে আপনি আমাকে গণতন্ত্রের জ্ঞান দিবেন, আপনি আমাকে মানবাধিকারের জ্ঞান দিবেন, আপনি মব না আন্দোলন এটা শেখাবেন। ভাই, আপনার থেকে আমি জ্ঞানটা নেব না, প্লিজ। আমি যেভাবে মুক্তিযুদ্ধের অঙ্গীকার কি ছিল এই রাষ্ট্রের, এই জ্ঞান আমি ওই মুক্তিযুদ্ধের অঙ্গীকার যারা শুনে তাদের কাছ থেকে শুনবো, অন্য কাছে শুনবো না। আমি বলছি না যে তার অধিকার নাই বলার, আমি বলছি ওটা শুনলে আমার টক্সিসিটিটা বাড়বে। জাতীয় পার্টির কাছ থেকে আমি গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারের কথা আমি শুনতে চাই না, ঠিক আছে? তোমরা আছো বাবা, থাকো, তোমরা বি টিম ছিলা, তোমরা ওটা ছিলা, থাকো। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে এই জায়গায় তো একটা ঐকমত্যে পৌঁছতে হবে। হয় জাতীয় পার্টিকে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন, হয় জাতীয় পার্টির অ্যাফিলিয়েশন বাতিল করেন, অথবা জাতীয় পার্টিকে বলেন যে ভাই তোমরা কিছুদিনের জন্য চুপ থাকো। কিন্তু আপনি একইভাবে জাতীয় পার্টির নিষিদ্ধের বিপক্ষে থাকবেন, আবার জাতীয় পার্টির সাথে বসবেনও না, জাতীয় পার্টি আসলে আপনি মানে করবেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, এই ফ্যাসিবাদের যারা অংশ, তাদের ব্যাপারে আমাদের যে একটা মানে ঐকমত্য ছিল, শেখ হাসিনার পতনের জন্য আমরা সবাই এক লাইনে দাঁড়িয়েছি না? দাঁড়িয়েছি। এখন আমরা নাই কেন এক লাইনে? আপনি এই নিষিদ্ধ করলেই কি আসলে সব সমস্যার সমাধান হয়ে যায় কিনা সেটা কিন্তু মাহফুজ, এখানে একটা ভুল জিনিস হচ্ছে, নিষিদ্ধ করা সমাধান না। একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে শেষ করা যায় না, পৃথিবীর ইতিহাসে নাই। কিন্তু কথা হচ্ছে, এই জটিল পরিস্থিতিতে আপনি আওয়ামী লীগের সাথে কি বিহেভিয়ার করবেন? এই জন্য সরকার যেটা করেছে, কম্পারেটিভলি বেটার একটা কাজ করেছে, সেটা হচ্ছে তাদেরকে পোস্টপোন রেখেছে আপাতত। আমার কথা হচ্ছে, একটা রাজনৈতিক দল যদি খুন করে, গুম করে, লুটপাট করে, ধ্বংস করে, মানে দেশটাকে ধ্বংস করে দেয়, এই রাজনৈতিক দল কি আরেক রাজনৈতিক দলের সমমর্যাদা পাওয়া উচিত? তার কি একটা বিচার হওয়া উচিত না? অবশ্যই। আমার কথা হচ্ছে, এই রাজনৈতিক দলগুলোর বিচার হতে হবে। সেই বিচার কি নিষিদ্ধ, না তার অ্যাফিলিয়েশন বাতিল, না তার নামের সাথে একটা লিখে দিবেন যে এটা জনশত্রু পার্টি, সেটা আপনি করেন, কিন্তু তার বিচার লাগে। সেটা করেও কি আসলে খুব লাভ হবে কিনা সেটা একটা বিতর্ক রয়েছে। আমি আসবো, আপনি বলছিলেন বিচারের কথা। প্রিন্স ভাই, আমি যদি বিচারের কথাই বলি, যে অনেক দলই বলে থাকে, যেমন বিএনপি বলে যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে তারা না, তবে যারা ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল, অপরাধ করেছে, তাদের বিচারটা হওয়া উচিত। আজকে একটা পত্রিকার তথ্য ছিল যে গত 13 মাসে ফ্যাসিবাদে জড়িত সন্দেহে 44,472 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে 32,371 জন জামিনে মুক্তি পেয়েছেন। এটা 73%। আপনি গ্রেফতার করছেন, আবার তারা জামিনে বেরোয় যাচ্ছে, সেক্ষেত্রে আপনি তাদের বিচারটা কিভাবে করবেন? এই পুলিশের দুর্বলতাটা কি রয়েছে? না, আমার বিবেচনায় দেখেন, আপনি যে প্রশ্ন তুলেছেন, আচ্ছা তার আগে একটা ছোট্ট করে খালি মন্তব্য করি, কারণ যেহেতু এখানে একটা আলোচনায় আমরা হয়তো যার যার মত বলছি, ডক্টর ইউনূস সাহেব এবং ওইখানে যে ভাষণ, আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু আমার পজিশনটা হচ্ছে যে উনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এইখানে যে পরিমাণ বহর নিয়ে গেলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ 3 দলকে ওইখানে নিয়ে গেলেন এবং যা করলেন, এটা খুব ভালো উদাহরণ না। এবং ওনার ভাষণ টাষণের মধ্যে
যদি তিনি সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের সহায়তামূলক বিষয় চান, সেইটাকে কোনো উল্লেখ ছিল বলে আমার কাছে মনে হয় না। এটা গতানুগতিক ধারাই ছিল, ওই পুরো শাসক গোষ্ঠীর ধারার বাইরে কিছু না। এবার আসি এক্ষেত্রে একেবারে আমার বিবেচনায় ছোট ছোট কথা। প্রথমত যে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা না, এবং আমাদের সংবিধানও সেটা অ্যালাউ করে না, কংক্রিট বললাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অবশ্যই একটা হত্যাযজ্ঞ সহ নানা ঘটনার সাথে যারা জড়িত থাকে এবং আইনই বলে দেবে জড়িত ব্যক্তি এবং যে সংগঠন তার পজিশন কি, আইন তার গতিপথেই কোনো যদি ভূমিকা এবং কোনো কথা বলে নিশ্চয়ই সেটাই যথাযথ। 3 নম্বর প্রশ্ন আপনি যেটা বললেন, এইটা খুবই গুরুতর ঘটনা আমার বিবেচনায়। দেখেন, এত বড় হত্যাযজ্ঞের পরে আমাদের সবার তো 1 নম্বর দাবি হচ্ছে এই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তো এখন আপনি যেভাবে গণভাবে মামলা এবং গণভাবে গ্রেপ্তার করছেন, তা সে তো জামিন পাওয়াটা তো স্বাভাবিক। আপনি যদি আমাদের বিচার ব্যবস্থায় অন্য কোনো হস্তক্ষেপ না থাকে তাহলে এটা তো অস্বাভাবিক দেখছি না। যেমন একবার শুনলাম, কি এখন অবশ্য জানি না, যে বাড্ডার কোনো একটা মামলায় নাকি 100 কতজন সচিবকেই আসামি করা হয়েছে যে হত্যার জন্য। আপনি এখন সাবেক প্রধান বিচারপতি, তাকে আপনি অন্য জায়গায় করতে পারেন যদি আইনি থাকে, আপনি তাকে হত্যা মামলায় আসামি করলেন যিনি পুলিশ প্রহরা ছাড়া তো কোথাও যান না। আমি উদাহরণ দিলাম, ওর থেকে শুরু করে একটা সাধারণ এলাকার আওয়ামী লীগ করে, আপনি তাকে রাজনৈতিকভাবে কিভাবে জনগণই সিদ্ধান্ত নেবে, কিন্তু আপনি হুট করে ধরে আপনি একটা কি বলে পুলিশকে দিলেন, তা পুলিশ কি মামলা করবে? পুলিশ তা দুর্বলতা তো আপনি পুলিশকে বলতে পারেন, আমি তা বলি না। কিন্তু এইসব ঘটনার মধ্য দিয়ে হয় কি জানেন, যখন এই মামলা একটা বাণিজ্যে রূপান্তরিত হয় তখন পুলিশ বা অন্যদের যতটুকু দায়িত্ব থাকে সেইখানেও সংকট হওয়াটা স্বাভাবিক। চট্টগ্রামে দেখছেন না মবের, এখন মনে পড়লো যে ওই রকম কাকে ছাত্রলীগ করে না কি সন্দেহে ধরে নিয়ে গেছে, তখন বলছে ভাই কি অভিযোগে করব। তখন এমন মব তৈরি হলো ওই ওসিকে আপনি প্রত্যাহার করে নিয়ে আসলেন। তো অনেক জায়গায় হয়তো এমনভাবে, আমার ধারণা বলছি জেনারেলি, যে পুলিশ হয়তো ধরতে বাধ্য হন, তার জামিনটাই তো স্বাভাবিক। কিন্তু এইটা যদি বলেন, হ্যাঁ মানুষের কাছে কোনো ভালো দৃষ্টান্ত কিন্তু হলো না। এটা আপনার তথ্য যেটা বললেন, পত্রিকার তথ্যটা যদি কারেক্ট হয় যে এত % ধরা হলো, আপনি সন্দেহ করলেন তার 73% জামিনে চলে আসলো। কিন্তু আমি বলছি যে এটা আমাদের আইনগত এবং অন্য দুর্বলতার কারণে এই যে ভূমিকা নিয়ে হয়েছে তারই ফলেই। এক্ষেত্রে আমাদের, আমি যেহেতু এই দল নিয়ে কথা হচ্ছে, দেখুন এইটাকে অ্যাকচুয়ালি ছেড়ে দিতে হবে, আইন তার গতিতে চলবে। আমি প্রথমেই সেটা বলেছি, সে আইনে দল সংগঠন তার ভূমিকা অনুযায়ী তার বিচারের ব্যবস্থা অবশ্যই যাওয়ার থাকতে পারে, সেটা নিয়ে কোনো কোশ্চেন নাই। কিন্তু আপনি কি রাজনীতি, আপনি বিকল্প ভালো রাজনীতি দিয়ে, অল্টারনেট রাজনীতি দিয়েই কিন্তু তাকে প্রতিহত করতে হবে। এই অল্টারনেট রাজনীতি কি আসলে অন্যান্য দলগুলো কি না, করছে? 1 নম্বর অন্য দল তো সেটা যদি আমি বলি, এক্ষেত্রে একটু না বলে পারছি না, আপনি সব দলের প্রতি ভরসা করছেন কেন? 54 বছরের রাজনীতি আমরা দেখছি না, এবং আমরা পরিবর্তিত হব কিনা সেটা সময়ে বলে দেবে। আপনি তো আজকাল পারবেন না, অথবা নতুন শক্তির যদি উদ্ভব হয় তখন আপনি বলতে পারবেন। সুতরাং আমি ওটা আকাঙ্ক্ষার পক্ষে না, কিন্তু যেটা একটা বলি, আমরা সর্বশেষ একটা বৈঠকে উনি আমি একসাথে ছিলাম বলেই বলি, অন্যরাও ছিলেন, ডক্টর নিউজ সাহেবের সাথে বৈঠকে ঠিক এই কথাটা বলেছিলাম যে এটা মনে রেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সময়ে এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে মানুষ বলতে পারে বা মানুষ বলে ইতিমধ্যে কিছুটা হলো অনেক জায়গায় বলছে এর থেকে আগে ভালো ছিলাম। বলে কেন জানেন? কারণ সে তো অল্টারনেট, ওই যে বললাম আমরাও এখনো পর্যন্ত হয়তো এরকম দেখাতে পারছি না। তা সুতরাং শুধু রাজনীতিবিদ একদিনে পেয়ে যাবেন এত বড় ঘটনার মধ্যে দিয়ে 54 বছরে যেটা আমরা ফেল করেছি, বাস্তবে তো ফেল করেছি। আমরা তো পারিনি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। তো 90 একটা গণঅভ্যুত্থান হলো, তার আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। 24-এর গণঅভ্যুত্থান 12-14 মাসে এসে এক ধরনের যদি বলেন মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, তা আপনি আশা করবেন কি? আমি এই জায়গায় একটু রাজ্জাক আপনার কাছে জানতে চাই যে আসলে দল নিষিদ্ধ করলেই কি রাজনৈতিকভাবে মোকাবেলা হয় কিনা, বা এটা কোনো সমাধান কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ 3 জন সহ-আলোচক। দল নিষিদ্ধকরণ চ্যাপ্টারটা মানে আলোচনাটা আসতেছে কেন? আসতেছে তাদের আমলনামার উপরে, তাদের খাচ্যতের কারণে। নাহলে আপনি আসবে কেন দল নিষিদ্ধকরণের ব্যাপার? কিন্তু আপনি যদি সিম্পল একটা জিনিস চিন্তা করে দেখেন, জুলাই আন্দোলন, 36শে জুলাই আন্দোলন, ওই কি বলে জাতিসংঘের জরিপ মতো 1400 লোক মারা গেছে এই জুলাই আন্দোলনে 36 তারিখের মধ্যে।
আর এর আগে পরে যদি ধরেন আপনি সেই 2008-এর থেকে যদি ধরে আসেন, সেই বিডিআর কিলিং থেকে যদি ধরে আসেন, শাপলা চত্বরের হত্যা যদি ধরে আসেন, আয়নাগর যদি ধরে আসেন, বিনা বিচারে হত্যা যদি ধরে আসেন, সব কিছু মিলেলে হাজার হাজার লোক মারা গেছে। এখন সেই লোকগুলা মারা যাওয়ার পর যখন তাদের অভ্যুত্থান করানো, তাদের সরানো হইল, তখন যদি মনে করেন বড় দায়িত্ববান রাজনীতিবিদ বা যে রাজনৈতিক দলটার উপরে মানুষ তাকায় আছে, পুরা দেশের ড্রাইভিং সিটে বসে আছে, এমন একটা রাজনৈতিক দল যদি বলে ফেলে যে মানে রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে যদি অনীহা পাওয়া যায় কোনো গ্রাউন্ড দিয়ে, কিংবা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে, সেটা জনগণ সিদ্ধান্ত নিবে, এইটা কিন্তু ওই মুহূর্তে জুলাই চেতনা বিরোধী বক্তব্য হয় ওই মুহূর্তে। আজকে এই কথাগুলো আসলে হয়তো একরকম হইতো। তো আপনি যখন জুলাই চেতনার আন্দোলনের বিরুদ্ধে একটা স্টেপ নিয়ে নেবেন, তখন তো শুরুতেই ফাটল। যেমন একটা কথা বলছে মঞ্জু ভাই যে আওয়ামী লীগের মধ্যে যারা কি বলে ভালো আওয়ামী লীগের যে কথাটা, তাদেরকে অ্যাকোমোডেট করতে পারলে আওয়ামী লীগের ভিতরে একটা ভাঙন তৈরি হইতে পারে বা তাদের লোক কমে যেতে পারে একটা পদ দিলে, বিকল্প পদ দিলে। তার আগে আমি বলতে চাই যে রাজনৈতিক দলগুলাই তো একত্র হইতে পারেন নাই, ওদের ভাঙবেন কেমনে? এই যে রাজনৈতিক দলগুলোর সংস্কারের নামে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর তো পার করলো, এখন পর্যন্ত একটা চূড়ান্ত জায়গায় আসতে পারলো না। আর আপনি তাদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি। কেউ কেউ ভাবেন টকশোতে আইসা ওদের 1 কোটি ভোটার আছে বাংলাদেশে, এরা যাবে কোথায়? এই চিন্তা তো ভাই আপনার না, রাইট? আপনি এই চিন্তা করেন কেন? হু হ্যাজ গিভেন ইউ দ্য রাইট টু থিঙ্ক অ্যাবাউট ইট? কোথায় তারা যাবে? আপনি ক্রিমিনাল দায়িত্ব না, নো রাষ্ট্র না, কেউরই দায়িত্ব না। আপনি তারা নিয়ে এত ভাবতেছেন। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ কায়দায় যদি তাদেরকে রাজনৈতিক দল নিষিদ্ধকরণ যায় না কেন? জামাতের নিবন্ধন তো বাতিল হয়েছিল, এখন আমারে বলবে আমি জামাতের দালাল। জামাতের নিষিদ্ধ করা হয়েছিল না? যাওয়ার আগে জামাতের কার্যক্রম নিবন্ধন বাতিল করছে এবং কার্যক্রম নিষিদ্ধ করে গেছে না? আমরা কে প্রতিবাদ করছিলাম? কথার কথা বলছি। আজকে আপনি জাতীয় পার্টির কথা বলতেছেন। জাতীয় পার্টি আমার শত্রু না, আমার ভাত মাছ দেয়ও না, আমি তারটা খাইও না। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন যে জাতীয় পার্টি তো তাকে দীর্ঘ লাস্টের 3টা নির্বাচনে বিরোধী দল হিসেবে দাঁড়ায় তো তাকে একটা অফিসিয়াল স্বীকৃতি দিছে। সে অপরাধী না? আসেন খায়রুল হক সাহেবের মতো একজন বিচারপতি, প্রধান বিচারপতি তিনি। আমার কাছে খারাপ লাগে যে তার মতো লোকজন ম্যাজিস্ট্রেটের কাঠ ধরে গিয়ে দাঁড়ায়, তীর্থের কাকের মতো তাকায় থাকে একটা জামিনের জন্য। কিন্তু আপনি চক্ষু বন্ধ করে ভাবেন তো, 18 কোটি লোকের ভোটের অধিকার কিভাবে সে ছিনিয়ে নিছে? জনদাবির ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সেটা সকল কার কথায় একটা ইয়ে করে কলমের খোঁজনি বাদ দিয়ে দিলেন। সো ইউ হ্যাভ টু পে ফর ইট। আপনাকে পে করতে হবে। এটাকে টু সাম এক্সটেন্ট বলে সাংবিধানিক মব। আসেন ব্যাংক লুটগুলো যেভাবে হয়েছে, আবুল বারাকাতের সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক, এইগুলোকে বলে অর্থনৈতিক মব। রাষ্ট্রীয়ভাবে আমরা তো খালি মব নিয়ে চিৎকার করি, এগুলো হলো অর্থনৈতিক, জাতীয়ভাবে রাজনৈতিক অর্থনৈতিক মব। আপনি যখন আয়নাঘর বানান, বিনা বিচারে হত্যা করেন, 56 জন সেনা অফিসার চলে যায়, মৃত্যুবরণ করে বা হত্যা করা হয়, এটাকে বলে রাষ্ট্রীয় মব। আপনি কানসার্টে বিদ্যুতের দাবিতে যখন নিরীহ লোক মারা হয়, এটা রাষ্ট্রীয় মব। আপনি যদি মানে আমি এটা কথাগুলো কেন বলছি? এটা বলছি এই কারণে, সেই সরকারটাকে আপনি নির্বাহী আদেশে বাতিল করবেন কি করবেন না সেটা ভিন্ন কথা। আমরা কি সব ঐক্যমত্য আসতে পেরেছিলাম যে কোনো কথা নাই, বিচারটা একাগ্রচিত্তে হয়ে যাক? সেখানে আমরা কি বলি? আন্তর্জাতিক মানের বিচার হইতে হবে। ভেগ টার্ম। আন্তর্জাতিক মানের বিচার চাওয়া মানে হচ্ছে তার বিচারটা আমরা চাই না। আমরা তো এই যে মানবাধিকার আইনে বিচার করছিল না জামাতের বিভিন্ন লোকের, মানবতা বিরোধী অপরাধ। ইয়েস, তারা অপরাধী, আমি ধরে নিলাম অপরাধী, কিন্তু আপনি তো তার বিচারটা দিবেন, তার তো একটা আইনি সুন্দর একটা ইয়ে লাগবে, আইনের আওতায় যে আনবেন সেখানে কোনো প্রশ্ন থাকবে না। আমরা সবাই জানি এই দেশে আমরা এই আবহাওয়া কিভাবে আপনি মৃত্যুদণ্ডগুলো দিচ্ছেন, তখন কোথায় ছিল এই বক্তব্যগুলো যে আন্তর্জাতিক মানের বিচার হতে হবে? না, তখনও এই প্রশ্নটা উঠেছিল। আমার কাছে মনে হয় না টকশোতে র্যান্ডম যেভাবে বলা হয়, আমি দেখি নাই। আপনি বেশ ভালো হয়েছে। আজকে যে আমরা কইতেছি এই যে বিচারটা, না উনি বলতে যাচ্ছেন যে ওই পক্ষ বলে নাই আর কি, যারা আজকে তথা সুশীল কথা বলছে ওরা বলে, আমরা তো বলেছি, আমরা তো কথাই তো আমি বলছি, আমরা সোশ্যাল মিডিয়ায় এইভাবে পাই নাই। তো এইগুলো তো ব্যথার জায়গা। আর 2 নম্বর আসেন, কতগুলা কথা হয়েছে, আমি প্রত্যেকটার পজিটিভ জবাব দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন এই ইউনূস সাহেবের কথায় জিয়া রহমান সাহেবের কথার মিল পাইছেন, এটা আমি টু সাম এক্সটেন্ট অ্যাপ্রিসিয়েট করি। হয়তো
জিয়াউর রহমান সাহেবের একটা লক্ষ্য ছিল এবং তিনি কিছু করতে চেয়েছিলেন এবং সে ডিটারমাইন্ড ছিলেন, ফলে তাকে ত্যাগ করতেছে, তার দেহ ত্যাগ করতে, মৃত্যুবরণ করে, কারণ ডিটারমাইন্ড ছিলেন। ইউনূস সাহেব হয়তো ডিটারমাইন্ড ছিলেন, কিন্তু পরিস্থিতি বুঝে দেখছেন যে বেশি ডিটারমাইন্ড হলে জিয়ার মতো অবস্থা হইতে পারে, তাই হয়তো সে আবার একটু স্মুথলি যাইতেছেন। বাট চিন্তাধারাটা হয়তো মিল আছে, অভিন্ন চিন্তাধারা আছে, সেটা ভালো। সেটা কার, এবং এইটা কার জন্য কাল হবে জানেন? পতিত সরকার। এই যে ইউনূস সাহেবের চিন্তাভাবনা বা জিয়াউর রহমান সাহেবের যে চিন্তাভাবনাটা ছিল, এটা পতিত সরকারের জন্য হইল দুশ্চিন্তার কারণ। সে কারণে সামনে যে নির্বাচনটা আসতেছে, সেই নির্বাচনটা বানচাল করার জন্য অন্যতম নায়ক হতে পারেন ওই পতিত শক্তি। কেন সেটা আমি বলে দিচ্ছি। যাক, এই প্রশ্নটা আমি শুনবো, আমি একটু পরে আসছি আপনার কাছে। আমি একটু রিপন ভাই আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা আজকে একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপি ও জামাতপন্থী আমলাদের বাধায় ঠিকমতো কাজ করতে পারছে না অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরই বিএনপি জামাত সব জায়গায় নিজেদের লোক সেট করার পরই সরকারের পদত্যাগ চাইছেন, এমন অভিযোগ উনি করেছেন। আসলে বিএনপি সচিব নিয়োগ করে কিভাবে, সে ফর্মুলাটা আসলে কি? আসলে ভদ্রলোক তো আমি কি বলবো, সে তো অফিসই ঠিক মতো করে না বলে আমি শুনছি। আমার সাংবাদিকেরা, আমি তো পেশা সাংবাদিক, সম্পাদকও, উনি অফিসই করেন না। কে? ওই যে তথ্য উপদেষ্টা। করে কি তাহলে? না, তার তো বাসায় নাকি অফিস, তার সব জায়গায়। ভাই আপনার তো একটা, আপনার কি সচিবদের বাসায় অফিস করবে? তা তো জানি না এটা। আপনার পিএস কি বাসায় যে অফিস করবে? জয়েন্ট সেক্রেটারি বাসায় চলে, তাহলে তো কার্যালয়টা বাসায় নিয়ে গেলেই তো হয়ে যায়। সবাই বাসায় অফিস। রিপন ভাইয়ের কাছে কত স্পেসিফিক তথ্য থাকে বুঝছেন তো, মানে এই যে মন্ত্রণালয়ে যে প্রভাব আছে এটাই বোঝা যাচ্ছে আর কি। ইনফরমেশন অফকোর্স আমার যেহেতু একটা নিউজ পেপার আছে, আমার সাংবাদিক আছে, সচিবালয়ে তাদের অ্যাসাইনমেন্ট আছে, তারা খবর নেবে না? আপনি সে যে বক্তব্য দিয়েছে সেটা বলেন, অফিস করে কি করে না? ওইটার জন্যই তো তার অফিস করে না। একটা লোক যদি নিজে অফিস না করে তো সে জানবে কি করে? প্রধানত তো তার তো রাষ্ট্রে, সে তো শপথ আছে টু ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ অ্যান অ্যাডভাইজার, তার দায়িত্ব পালন করতে হবে না? এদের সমস্যাটা কোথায়? আপনি মন্ত্রী এমপি হিসেবে শপথ নেন, আপনি পার্লামেন্টে যান না, বেতনটা তোলেন, ওনাকে দাঁড়ান আসতেছি, তো ওনাকে দায়িত্ব পালন করতে হবে না? এতদিন পরে ওনার মানে বোধোদয় ঘটলো, কারণ যেহেতু নির্বাচনটাতে স্মুথের জন্য অনেক কথা বলতে চাই না। অ্যাজ এন এডিটর আমার কাছে তো, আমি অনেক কিছুতে কম বেশি, অনেক কিছু না জানলে কিছু তো জানি, অনেক কিছু বলতে চাই এই কারণে, কারণ নাগরিক হিসেবে নির্বাচনটা স্মুথলি হোক, এটা চাই। স্মুথলি কি যেতে পারবেন? এটা চাই না। ডিফিকাল্ট সিচুয়েশন আছে কীরকম, আপনাকে ছোট্ট এটা একটু, আপনি কথা যখন বলছিলেন তখন দেখলাম দেবী দুর্গা বধ করেছেন অসুর ইউনুসকে কলকাতায়। হ্যাঁ, দুর্গার পায়ের নিচে ত্রিশূল বিদ্ধ অসুররূপী ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প। আমি ইন্ডিয়ান এসের হেডলাইনগুলো পড়ে শোনাচ্ছি। ইন্ডিয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ পোর্টাল হচ্ছে TV9 বাংলা। তারা লিখেছে, মহিষাসুর নয়, এই পুজোয় দেবী দুর্গা বধ করছেন ইউনুসকে, হাতে ধরা শেহবাজের কল্লাও। দিস ইজ দ্য কেমিস্ট্রি। যে প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে যেটা বলেছেন যে ভারতের সাথে মানে সম্পর্ক ভালো যাচ্ছে না, ভারত আমাদেরকে ভালোভাবে নিচ্ছে না। আপনার প্রতিবেশী দেশে এটা কি, আপনি আমাদের ধর্মাচারের মধ্যে এরকম মুন্ডু টুন্ডু বানাবার কোনো ব্যবস্থা নাই বটে, কিন্তু আজকে যদি মোদির এনে যদি এরকম একটা কিছু করতেন বাংলাদেশে, তাহলে তো একেবারে রে অবস্থা হয়ে যেত ইন্ডিয়ায় নাকি। এই দেশের নাগরিক হিসেবে তো এই জিনিসগুলো চিন্তা করতে হবে, প্রোটেস্ট করতে হবে, নো ম্যাটার হোয়াট, whether he represents any political party or not। ওনার কোনো পলিটিক্যাল পার্টি নেই বলে ওনার এই বিষয়গুলি নিয়ে প্রতিবাদ করবে না। এখন আমাদের রোলটা কি হওয়া উচিত? আমাদের নাগরিক সমাজ হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে ইন্ডিয়ান এই অ্যাক্ট মোদি বলবে, আমি তো ভাই মানে প্রধানমন্ত্রীর কার্যালয়তে মূর্তি বানাই নাই, মানে পূজা করতেছি না, পূজা ইন্ডিভিজুয়ালিরে করে, ফাইন। তা আপনি তো রাষ্ট্রের গার্ডিয়ান, মানে আপনি সরকার, আপনি আরেকটা দেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাথে সম্পর্ক হানি হতে পারে সেই ধরনের কর্মকাণ্ড করলে সেটা কি? আমি আপনাকে ছোট্ট উদাহরণ, আপনি তো আইনজীবী মানুষ। একবার 97-এ আমার পত্রিকাতে আপনার অনুপ চেটিয়াকে নিয়ে আমি একটা আর্টিকেল লিখছিলাম, সেটা আমার স্বনামে, আমার নিজের নামে। তো লেখার পর আমার পত্রিকা তো ব্যান্ড হলোই, আমার বিরুদ্ধে একটা দেশদ্রোহী মামলার প্রস্তুত হচ্ছে। এবং এই পর্যায়ে যখন আমার লয়ার প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ, উনি যখন আমার জামিনটা করাবার পরে, মানে সাময়িক একটা জামিন করাইলেন বটে হাইকোর্ট থেকে,
তারপর তো লোয়ার কোর্টে আবার আমার মানে নিয়ম আছে, আপনাদের লোয়ার কোর্টে যাইতে হয়। তো লোয়ার কোর্টে যাওয়ার আগে উনি আমার পরামর্শ দিলেন, ইট ইজ বেটার তুমি ভাগো। তো আমি এক কাপড়ে অলমোস্ট গভর্নমেন্টকে ইয়ে করার জন্য, কনফিউজ করার জন্য এক কাপড়ে আমি আমার পরিবার সহ দেশ ত্যাগ করছিলাম। কারণ রাষ্ট্রদ্রোহ, আমার বিরুদ্ধে মামলা ছিল রাষ্ট্রদ্রোহ, কি যে আমার লেখনির মাধ্যমে বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক হানির আমি একটা ষড়যন্ত্র করছি। তাহলে বন্ধু রাষ্ট্রের বা মানে প্রতিবেশী রাষ্ট্রের প্রধান নির্বাহী, সরকার প্রধান, তারে আপনি মানে অসুরে বিদ্ধ করতেছেন। এই যে একটা তো না, অসংখ্য মানে এই ধরনের ঘটনা ঘটছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধু রাষ্ট্র না, তো শত্রু রাষ্ট্র। আমি তো তাকে শত্রু রাষ্ট্র মনে করি। আমি শত্রু রাষ্ট্রের প্রধানকে অসুরে বিদ্ধ করা, মানে আমাদেরকে তার শত্রু রাষ্ট্র গণ্য করছে ওখানকার মণ্ডপের লোকরা বা পূজারীরা, মানে যারা যারা করেছেন, সবাই না, যারা যারা করেছেন। ভারত সরকারের তরফ থেকে কি মানে বলা ছিল যে তোমার এই কর্মকাণ্ডে আমার প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক, আমাদের সরকারও কি বিষয়টা দৃষ্টি আকর্ষণ করে কিনা, বা তথ্য উপদেষ্টা হিসেবে এটা তো আসলে তারও একটা কাজ রয়েছে। এই তথ্য উপদেষ্টার এই বক্তব্যটাই যদি আমি ধরে নেই যে বিএনপি জামাত আমলা নিয়োগ দিচ্ছে, এইটা আসলে যৌক্তিক, একজন উপদেষ্টা এই কথা বলতে পারে, তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় রেখে আসলে লাভ এই প্রশ্নটা এটা বলতে পারে না। তো এই প্রশ্নটা উপদেষ্টাকে সেই অনুষ্ঠানে প্রশ্ন সাথে সাথে প্রশ্ন করেছিল, সম্ভবত পাশে জিল্লুর রহমান সাহেব বসা ছিলেন, উনি প্রশ্ন করেছেন যে নিয়োগ আপনারা দিলেন কেন তাইলে। উনি আবার সেটা ক্লারিফাইও করেছেন। উনি বলেছেন যে দেখেন, উনি লেনিনের একটা উদাহরণ দিয়েও বলেছেন যে প্রলেতারিয়েতরা আমরা মনে করেছিলাম যে প্রলেতারিয়েতরা রাষ্ট্র চালাবে, কিন্তু পরে দেখা গেল যে কিছুদিন পরে জারের লোকেরাই আবার এসে বসাতে হয়েছে। কারণ সুন্দর একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এখানে যেটা দেখা গেছে, এটা আমি আরও আগেও বলেছিলাম যে দেখেন, আমাদের যারা স্বৈরাচারের ফেসিবাদের দোসর ছিল, কিছু পালিয়ে গেছে, কিছু ওই যে সুপ্ত বা গুপ্ত চরিত্র নিয়ে তারা আত্মপ্রকাশ করেছে। এখন এগুলোকে রিপ্লেস করবেন কাকে দিয়ে? রিপ্লেস তো করবেন যারা বঞ্চিত ছিল, যারা দক্ষ বা যোগ্য ছিল, যারা অবহেলিত ছিল, তাদেরকে দিয়ে। তো এগুলো সবই তো হচ্ছে বিএনপি জামাতের লোক। তো যখনই আপনি এদেরকে রিপ্লেস করেছেন বিভিন্ন জায়গায়, এজ ইফ মনে হচ্ছে বিএনপি জামাতের লোক তার চাকরি করে নাই, মানে না মানে জীবন ভাই, আমরা নীতি কথা অনেক বলতে পারবো, আমরা ফ্যাকচুয়াল কথা যেটা, এটাই সত্য যে কিছু অরিজিনাল বিএনপি বা বিএনপি জামাতের লোক বলেই তাদেরকে চিহ্নিত করেই তাদেরকে করা হয়েছে। আপনি হয়তো একটা ন্যায্য কথা বলতে গেছেন, আপনাকে বিএনপি জামাত বলেই আপনাকে ওএসডি করা হয়েছে। তো এই লোকগুলোকে যখন রিইনস্টিগেট করা হয়েছে, স্বাভাবিকভাবেই আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হবে, সে কিন্তু বলেছে যে আমরা ভিসি দিলাম, তো প্রভিসি দিতে হবে জামাত থেকে, প্রভিসি দিতে হবে বিএনপি থেকে। সত্য, এটা তো অস্বীকার করার উপায় নাই। ইউনিভার্সিটিগুলোতে যান, ভিসি যদি বিএনপির হয়, প্রভিসি জামাতের, কোথাও কোথাও আওয়ামী লীগের ভিসি প্রভিসিও রয়ে গেছে, নানা সম্পর্কের জালে সেটা হয়েছে। এখন এই প্রশ্নটা রাষ্ট্রের প্রশ্নের জায়গা থেকে, এই যে আমলাতন্ত্রে বিএনপি জামাত আওয়ামী লীগ আমরা ভাগ হয়ে গেলাম, ইউনিভার্সিটিতে বিএনপি জামাত আওয়ামী লীগ ভাগ হয়ে গেলাম, এটা তো আমাদের জাতীয় দুঃখ, এটা তো আমাদের জাতীয় সংকট। আপনি যখন আওয়ামী লীগকে বাদ দিবেন, স্বাভাবিকভাবে বিএনপি জামাত থাকবে, এবং আপনি যখন বিএনপি জামাতকে রাখবেন, অ্যাপারেন্টলি অ্যাডমিনিস্ট্রেশন চলে যাবে তাদের। এখন আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি, সে ফর এক্সাম্পল ধরেন, আমি যদি কোনো একটা ইউনিভার্সিটির কথা বলি, এই ফেলিউরটা কার? আমরা কিন্তু দায়ী করছি সরকারকে। কারা দায়ী করছি? হয় আমি দায়ী করছি, অথবা জামাত দায়ী করছে, অথবা বিএনপি দায়ী করছে। কিন্তু সেইখানে কাকে দেখা যাচ্ছে? ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেন, সবাই বলতেছে ভিসি জামাতপন্থী, তো প্রভিসি তো ওখানে বিএনপি পন্থী আসছে, তাই না? চিটাং ইউনিভার্সিটিতে যান, ভিসি হয়তো বিএনপি পন্থী, প্রভিসি হয়তো জামাতপন্থী, নানাপন্থী লোকেরা আছে। তো এই জায়গাটায় যেটা আমি তার বক্তব্যটা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, তথ্য উপদেষ্টার মাহফুজ আলমের, তাকে এটাও বলেছে যে সে এটা বলেছেও যে আমি উপদেষ্টা পদে থেকে বিএনপি জামাতের নাম ধরে তো কথা বলছি, এটা হয়তো আমার পদত্যাগ চাইতে পারে ওনারা, হ্যাঁ বলেছেন। উনি বলছেন হ্যাঁ আমি কিন্তু পদত্যাগ করে চলে যাব, থাকবো না, হয়তো আমি আর কয়েকদিন আছি, নাই বেশি দিন। আমরা এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময়ে যাচ্ছি যে আমাদের একটা আকাঙ্ক্ষা যে রাষ্ট্রটা যাতে পুরনো রাজনীতিতে ফিরে না যায়, এবং পুরনো রাজনীতির পথেই কিন্তু আমরা হাঁটছি ঘুরে ফিরে। কারণ এই যেটা সে বলেছে যে এই যে মানে আমলাতন্ত্র, এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই যে দলীয়, আপনি দেখেছেন তো বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশন হয়েছে কিন্তু প্রশ্ন দূর হয় নাই। আজকে খুবই দুঃখজনক বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা দেখবেন, প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে নীলক্ষেতে প্রশ্ন ছাপা হওয়ার
ব্যালট ছাপা হওয়ার প্রশ্নই আসে না। ভেরি রাইট কোশ্চেন, ওনারা উত্তর দিয়েছেন। কিন্তু যখন তদন্ত করে দেখা গেল যে নীলক্ষেতে ছাপা, সাংবাদিকরা যখন বললেন যে আমাদের প্রমাণ আছে, তখন চিফ রিটার্নিং অফিসার যিনি নির্বাচন পরিচালনার জন্য মুখ্য ব্যক্তি, তিনি বললেন যে যেহেতু অভিযোগ বলছেন প্রমাণ আছে, তাইলে যেহেতু বলছেন প্রমাণ আছে, তাহলে একটু মানে খতিয়ে দেখতে হবে। এখন ভিসি বলতেছেন যে যারা প্রশ্ন ছেপেছে তাদের সাথে কথাবার্তা বলে কতটা ফাঁক কথাবার্তা বলে যেটা জানা গেল যে ওরা বলছে ওরা মানে সময় অভাবে পুরো পারতো না, ওরা কাউকে কাজ দিয়েছে। আবার বলছে আমাদেরকে জানানো কেন, এটা নাকি ব্যাখ্যা দিয়েছে, ওরা নাকি ব্যস্ততার কারণে এটা জানাতে পারে না। রিপন ভাই, আমি একটু কথাটা বলি এভাবে, কথা হচ্ছে আপনার কাছে যখন কমপ্লেইন আসছে, আপনি কমপ্লেইনটা শুনতেন, রাইট, যে ঠিক আছে আমরা এটা খতিয়ে দেখছি। আপনি বললেন কি যে নীলক্ষেতে ছাপানোর প্রশ্নই ওঠে না। যখন প্রমাণ আসলো আপনি বললেন যে হ্যাঁ আমরা ইনকোয়ারি করেছি, ইনকোয়ারি করে দেখলাম যে এটা না, তখন বলেনি, বলছে যে প্রমাণ যেহেতু বলছেন আছে, যেহেতু বলছেন আছে, তাহলে এটা আমরা তো যখনই বলা হয়েছে তখন প্রমাণ সহ বলা হয়েছে। সরি, আমি এটা খুদ ভিতরে আলোচনা করতে চাই না। আমি আপনাকে বলছি যে ভাই, আমিও পার্সোনালি মনে করি ইলেকশনে কোনো রিগিং হয় নাই, মেজর কোনো রিগিং হয় নাই। কারণ রিগিং যদি হতো সেটার ছাপ আমরা অন্যভাবে দেখতে পেতাম। আমি বলতে চাচ্ছি ইউনিভার্সিটি অথরিটির নিরপেক্ষতার প্রশ্ন, রাইট, যে আপনার বলা উচিত ছিল যে হ্যাঁ ইলেকশন রিগিং হয় নাই, আমি শিওর, বাট নীলক্ষেতে ছাপা নিয়ে যে প্রশ্নটা হয়েছে এটা আমাদের ফেলিওর। আপনার কোনো না কোনোভাবে এই ব্যর্থতা আপনাকে স্বীকার করতে হবে। এই যে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে ব্যর্থতা স্বীকার করতে চাচ্ছি না, এইটাই হচ্ছে আমাদের এই যে দলীয়তা প্রশ্নটা। বিশ্ববিদ্যালয় ভিসির আসলে দলীয় সিদ্ধান্তে কেন, মানে দলীয় স্ট্যান্ড কেন? না, আমার কথা তো সেটাই ভাইরে। আমার কথা হচ্ছে যে ছোট্ট বিষয় নিয়ে পৃথিবীতে পদত্যাগ করে না মানুষ? করে। তাহলে আপনি যখন দেখলেন যে আপনার নিয়ম আপনার চিন্তার বাইরে হয়েছে, এখন কথা হচ্ছে একজন শিক্ষককে আমি বলতে শুনেছি, উনি বলছেন নীলক্ষেত কি নিষিদ্ধ পল্লী? ঠিক আছে, চিন্তা করেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কথাটা প্রথমে বলতেন, আপনাকে যখন বলা হয়েছে যে এটা নীলক্ষেতে ছাপানো হয়েছে, আমি তো হোয়াটএভার ইট ইজ, আমাকে নীলক্ষেত হোক। ওই লোকটাকে আমি একটা শব্দ উচ্চারণ করতে থেমে গেলাম, মানে আপনার নাম বলেন নাই, ওর ইমিডিয়েটলি নাকে খত দিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করা। না রিপন ভাই, আমি বলছি যেটা, আমি এত কঠোর না আপনার মতো, আমি বলতে চাচ্ছি যে এই এত প্রতিক্রিয়াশীল কেন? যখনই আপনি প্রতিক্রিয়া দেখেন তখন মনে হয় যেন আপনার কোনো বায়াসনেস আছে, অথচ আমি জানি হয়তো এদের বায়াসনেস নাই। আমার কথা হচ্ছে আপনি প্রতিক্রিয়াশীল না হয়ে, আপনি বলেন, আপনি প্রথম দিনই বলতেন যে নীলক্ষেত হোক লাল ক্ষেত হোক, আমাকে তো কোথাও না কোথাও ছাপাইতে হয়েছে, কি ঘটনা হয়েছে, কেন নীলক্ষেতে ছাপানো হয়েছে এটা আমরা দেখবো। আপনি যখন প্রথমে ডিফেন্ড করেন, প্রথমে যখন ডিনাই করেন, অ্যান্ড দেন যখন আবার আসে, তারপর যখন সরি বলেন না, তারপর যখন করেন না, তখন তো প্রশ্নটা আপনি তৈরি করেন, প্রশ্নবিদ্ধতা তৈরি করেন। আমার মূল কথা জায়গা যেটা, সেটা হচ্ছে আপনি তথ্য উপদেষ্টার কথা বলবেন, আমি তথ্য উপদেষ্টা অফিস করেন কি করেন না, এটা আলাদা বিতর্ক। কিন্তু তিনি যে কথাগুলো তুলে ধরেছেন আজকে, আমার কাছে মনে হয়েছে যে এই প্রথম সরকারের কোনো একটা জায়গা থেকে ব্যর্থতার দায় স্বীকার করা হয়েছে এবং কিছু কথা অকপটে বলা হয়েছে। হয়তো অনেক সময় আরো বলেছেন যে আমাদের বয়স অভিজ্ঞতা কম, জনগণ নিশ্চয়ই যেন আমাদের ক্ষমা করবে। আমি প্রিন্স ভাই আপনার কাছে একটু জানতে চাই, তথ্য উপদেষ্টার মন্তব্য যে আমরা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছেন, আর আমি অপেক্ষায় আছি কখন নেমে যাব, মানে যে কোনো সময় নেমে যেতে পারি, তাই পদত্যাগের দাবি করে কোনো লাভ নেই। তার এই মন্তব্যটা কি আসলে একটা বিদায়ের সুর, না নির্বাচন নিয়ে একটা যে শঙ্কা রয়েছে সেই শঙ্কা দূর করার মতো একটা মন্তব্য? না, আমার প্রাইমারি পজিশনটা হচ্ছে যে নির্বাচন নিয়ে শঙ্কারের সাথে আমি মিলাতে চাই না। একটা তো ঠিকই যে সে বুঝছে বিদায়ের সুর, যদি বলেন বাস্তবে তো তাই। এমনিতে যদি উনি আগে না যান, আগে বলতে আমি বলছি ভোটের আগে, যদি উনি ইলেকশন করেন টরেন এমনিতেই যাবেন। এটা তো নির্বাচনের সুর, আপনি এটা বলেন না, তাহলে তো নির্বাচনের সুর। আমি বলছি নির্বাচনের সময় বললাম যে নির্বাচনের এটা একটা যদি করেন তাহলে হয়তো আগেও যেতে পারেন, সেটা আছে। কিন্তু এখানে পরে যেটা বলেছেন আমার বিবেচনা, আপনি যেটা কোট করলেন ঠিকই তো বলেছেন। এখন এইটা নিয়ে আমি বলি যে কেন আমাদের এত হাউতাশ করতে হচ্ছে? আপনি আমলা মানে তো তাই, আপনাকে তো বিবেচনা করতে হবে। আমলা মানে সে তো ওই কাজটাই করবে। বরঞ্চ আমি একটু উল্টা অন্য জায়গায় অভিযোগ করি, সেটা কি জানেন? যে এটা আমি একটু আবার অনেক জায়গায় বলেছি, আজকেও বলি, এটা প্রথম অনেকদিন বলছি, সরকার 8ই অগাস্ট দায়িত্ব নেওয়ার পরে 12ই অগাস্ট অল্প সময়ের জন্য আমাদের সাথে যে বৈঠকটা হলো, আমরা কিন্তু অন্য কথার মধ্যে, ওনাদের অবশ্য শোনার সময় ছিল না, যারা উপদেষ্টা থাকে তাদেরও সময় ছিল না, যা বলেছে কোনোটাই রক্ষা করেনি। অন্য আলোচনা একটা কথা কিন্তু আমরা বলেছিলাম যে দেখেন এইবারের এইটার মধ্যে কোনো দল বা গোষ্ঠী বিজয়ী হয় নাই।
আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায় পরিবর্তন হবে, তা আপনাকে একটা দ্রুততার সাথে একটা নীতিমালা এমন করতে হবে যাতে করে দক্ষ দল নিরপেক্ষ ব্যক্তি যাতে নিয়োগ পায়। আমি জানি যে এই যে আমি যত সহজে বলছি অত সহজ এটা না, কিন্তু আপনি ন্যূনতম ওই জায়গাটা তো করে নাই তারা। বরঞ্চ আমি একটু এই প্রসঙ্গ না বলে পারছি না, যেহেতু কমরেড লেনিনকে উদ্ধৃত করা হয়েছে, এটা কারেক্টলি উদ্ধৃত হয় নাই, আমি শুনেছি কথাটা, খালি একটু বলি অন্য জন্যে। ধরেন লেনিনকে যেভাবে বলা হলো, হ্যাঁ একটা সময় সোভিয়েত বিপ্লবের পরে তাদের অনেক কিছু পরিচালনার জন্য নিউ ইকোনমিক পলিসিও করতে হয়েছে, সেই ক্ষেত্রে অনেকগুলো এক্সপার্টকে আনতে হয়েছে, কিন্তু ক্ষমতা রাখতে হয়েছে কার হাতে? সরকারের হাতে। তা ওনারা যদি ওই কাজটা করতেন, হ্যাঁ কোনো প্রয়োজনে যদি কাউকে রাখতেন, কিন্তু ক্ষমতা যদি ওনার হাতে আনতেন তা তো হতো। কিন্তু এখন তো আরো থলের বিড়াল বেরিয়ে গেল। ওনার ভাষায় ক্ষমতা দিয়েছেন জামাতের হাতে, ক্ষমতা দিয়েছেন বিএনপির হাতে, আর অনিচ্ছারিত যেটা বলেন নাই ডিফ্যাক্টো ইউনিয়ন পরিষদ জায়গা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত এনসিপি আছে। তো তাহলে তো আপনি এই ধরনের হজবরলা হবেই। এবং তারা দেখছে আগে যে আমলারা ধরেন তারা ক্ষমতার উপরে ভর করে, সে আওয়ামী লীগ না করলেও আওয়ামী লীগ হয়েছিল, বিএনপি না করলেও বিএনপি, আমি অতীতের কথা বলছি, এবার তো সে যার যার দলের শেল্টারে চলে গেছে। তো অন্ততপক্ষে এই যে তদারকি সরকার, মানে আমরা যেটাকে ইন্টারিম সরকার বলছি, এই সরকার যদি দল নিরপেক্ষ আচরণ করবে বলে তার হাতের মুঠোয় রাখার চেষ্টা করতো, তাহলে তো কিছুটা অগ্রগতি করতো, সেটা করেনি। সেই জন্য তার কোনো ফল দেখছেন। এবং আগামীতে নিশ্চয়ই এরা যারা থাকবে এই আমলাদের ভুল পাল্টাইতে 30 সেকেন্ডও লাগবে না, চিন্তা রাখেন। আজকে নির্বাচন কমিশনে বিশিষ্ট জনদের সাথে একটা সংলাপ ছিল এবং সেখানে একটা বক্তব্য উঠে এসেছে যে আসন্ন নির্বাচনে প্রভাব সৃষ্টি করতে পারে অন্তর্বর্তী সরকারের এমন উপদেষ্টাদের চিহ্নিত করে তাদের পদত্যাগের দাবি উঠেছে। এমন কোন উপদেষ্টা কি বর্তমান ক্যাবিনেটে আছে? না, আমি তো যদি বলেন এই আলোচনাটা একটু হয়তো টু আর্লি বলে বলতে চাই না, কিন্তু কথা বললেন বলেই বলি, নির্বাচন যখন হবে মানে তার ন্যূনতম 3 মাস আগে যদি বলেন, আপনাকে অবশ্যই যে সরকার ক্ষমতায় থাকবে, সেই ইউনূস সাহেবের নেতৃত্বাধীন থাকুক বা আপনি অন্য কিছু করেন, তাকে তো হইতে হবে অবশ্যই যে নিরপেক্ষ, মানে তার যারা ক্যাবিনেটে থাকবে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। তো এইখানে তো অলরেডি কোশ্চেন আছেই অনেকের সম্পর্কে, তো সেইগুলো বাদ দিয়েই হবে। কিন্তু আমরা বলছি যে আমরা এই কোশ্চেন আমাদের দিক থেকে ঠিক এই মুহূর্তে তুলছি না। আশা করব যদি ইউনূস সাহেব থাকেন, আমি যদি বলছি এই কারণে, কারণ নির্বাচন আমি জানি না, তারপরে ওই যে আইনজীবী আছেন এইখানে একটা কোর্টে তো মামলা অক্টোবরে আছে শুনেছি, যে সেইটা যদি রিস্টল হয় কোথায় কি হবে আমি জানি না, কিন্তু অবশ্যই যারা ইতিমধ্যে প্রমাণ করেছেন তারা দল নিরপেক্ষ না, তাদেরকে রেখে নির্বাচন করলে এই জায়গাটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এটা মনে রাখতে হবে। আর অবশ্যই পুরো নির্বাচন কমিশনের ক্ষমতা এমনভাবে হাতের মুঠায় নিতে হবে, এই যে প্রশাসন যে কথা বলা হচ্ছে, যাতে সেইখানে কোনো ভূমিকা রাখতে পারে। আর অবশ্যই এই কথাটা না বলে অসম্পূর্ণ থাকবে বলে দিই শেষ কথা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আমরা তখন কি ভূমিকা পালন করব, কারণ একটা ইন্টারিম পিরিয়ডে আমাদের অনেক দায়িত্বশীল ভূমিকা, কিন্তু অনেক বড় ভূমিকা পালন করবে একটা ভালো নির্বাচনের জন্য। ভালো নির্বাচন, এই যে রাজনৈতিক দলগুলো আসলে একটা দায়িত্বশীল ভূমিকার কথা সবাই বলছে, জুলাই সনদ নিয়ে কি রাজ্যকে আপনাকে জিজ্ঞেস করি, জুলাই সনদ নিয়ে কি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে? এখনো নানান দল নানানভাবে এই জুলাই সনদটা বাস্তবায়ন চায়। আপনি একজন আইনজীবী, আইনি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কোন উপায় কি আপনার মনে হয় যে প্রস্তাবগুলো এসেছে এর ভিতর থেকে বেরিয়ে আসবে? যদি আপনি বলেন যে জুলাই সনদটা বাস্তবায়ন করার জন্য কোনো গ্রহণযোগ্য উপায় আমার কাছে আছে কিনা, সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে জুলাই সনদ যে প্রক্রিয়া চলছে এটা আদৌ বাস্তবায়ন হবে কিনা। দুইটা প্রশ্ন। যে প্রক্রিয়ায় চলছে আপনি নিশ্চিত থাকতে পারেন উই আর কিলিং জাস্ট টাইম, কিছুই হবে না জুলাই সনদ, আমার ব্যক্তিগত মতামত। কেন তাহলে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মতো লাগে না। জীবনে নিজের ব্যক্তিগত লাইফে দেখবেন কাজের কথা সবসময় কম হয়, অলওয়েজ কাজের কথা কম হয়। বেদা পেশাল বলতে যা বোঝায় এটি ফুল টাইম চলতে থাকে। ইউনূস সাহেব এখানে তৃতীয় ব্যক্তি এবং রেফারি, তার কোনো রোলই নাই বাংলাদেশের রাজনীতিতে। রোল এই রাজনীতিবিদ যারা ওখানে গিয়ে বসেন, ঐক্যমত্যে আসতে হবে তাদের। হোয়াট ইজ হিজ রোল? ওনারা পারছেন ঐক্যমত্যে আসতে? ওনাদের লড়াই কি নিয়ে? আপনাদের গড়ে কথা বলেন, আমরা আসি নাই, কে বলছে আপনাকে? আমি গড়ে বলতে এটা তো আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, আমরা আসি নাই। যেমন কতগুলো বেসিক লড়াই আকাঙ্ক্ষা অনুযায়ী হয় না। ইউনিয়ন চেয়ারম্যান আগে, উপজেলা চেয়ারম্যান নির্বাচন আগে না সংসদ আগে, বেসিক হয় নাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না, হয় নাই। গণপরিষদের নির্বাচন হবে কি হয় নাই, গণভোট হবে হয় নাই। তো আপনি
আরো 150 আইটেম আছে, এই 5টায় মিলেন নাই, একমত নেই, বাকিগুলো একমত হয়েছেন, তো হবে কি? কয় কন্যার সাথে দেখা নেই, বিয়ে শুক্রবার, আপনি আলাপ করতেছেন উচ্চ কক্ষের সংখ্যানুপাতে যাব। আরে উচ্চ কক্ষ হবেই তো সামনে নির্বাচন হওয়ার পর পরবর্তী 2 বছরের মধ্যে। ইটস এ ভেক্টর। সেই যদি সংসদ করে, ইট ইজ অ্যাবসলিউটলি ভেক্টর। ইতিমধ্যে বহুত লোক গত হয়ে যাবে। আপনি সংসদ বানাবেন, তারপরে 2 বছরের মধ্যে করবেন, তখন কারা যাবে নির্বাচনে, ক্ষমতায় কারা যাবে, পার্টিকুলার কারণে আমি বলছি না, আমরা ফলাফল জানি কারা যাবে। তারা গিয়ে বলবে আমরা তো নোট অফ ডিসেন্ট আগেই দিয়ে আসছি। সো নো ওয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সংস্কার চাইছিলাম, এই যে ভিসি, প্রভিসি, হাই কমিশন, আমরা অনেকগুলা কথা হয়েছে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে আপনি ভিসি আর প্রভিসি দিয়ে দিলেন, এরা তো 2জন ইন্ডিভিজুয়াল, কিন্তু ওখানে কাজ তো করে তো আরো 500 লোক। ওই 500 লোক কারা? ওই 500 লোক কিন্তু পতিত সরকারের। ফরেন মিশনে অ্যাম্বাসেডর পাঠাই দিলেন চেঞ্জ করে, প্রেস মিনিস্টার পাঠাই দিলেন চেঞ্জ করে। নতুন নিয়োগ হয় না, ওই আগের জিনিস। না না, দিলেন নতুন, আমাকে দিল অ্যাম্বাসেডর। বাকি যে 40টা লোক আছে, এরা কারা? এরা কিন্তু ওনার আত্মীয় স্বজন, ওই যে সেই আগের সরকারের আত্মীয় স্বজন। সুতরাং ইট ইজ ভেরি টাফ, কারণ আমরা কোনো সংস্কার করতে পারিনি। এখন আপনি বললে অন্য আমার উপরে খেপে যাবে, যেই আপনি একটা জায়গা যদি সংসদ মানে সংস্কার করতে পারেন, এটাকে বলা যায় সংসদীয় সংস্কার। কারণ সংসদ এমন একটা জায়গা, আমাদের দেশের ট্রেডিশন, এমপিদের যদিও মাঠঘাট দেখার কোনো কায়দা নাই, কিন্তু আমরা দেখি বাচ্চা স্কুলে ভর্তি করে, তাও এমপি টেলিফোন করে। এটা কিন্তু ভায়োলেশন অফ কনস্টিটিউশন। তার কাজ কি আমার চেয়ে রিপন ভাইরা ভালো জানেন, ওনটা ভালো জানেন। 53 বছর যাবত এটা করে আসতেছে, ভায়োলেশন অফ কনস্টিটিউশন। আমাদের মতো শিক্ষিত যারা এমপি তারা, এখন এটা একটাই রাস্তা, এটা বললে পুরা জাতি আমার উপরে খেপে যেতে পারে। আমি বলে যাচ্ছি, কি আছে পিআর পদ্ধতি একটা মাত্র পদ্ধতি যেখানে সরকার নড়ে বড়ে থাকবে। আর আমি বারবার বলতেছি, সরকার যদি স্বচ্ছ হয়, ভয়ের কিছু নাই। 1, 2, আপনার প্রশাসন নিয়ন্ত্রণ করবেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন। আমি বলবো দুর্নীতি হচ্ছে, তুমি নিয়ন্ত্রণ না করলে আস্থা তুলে নিব, ওই ভয়ে ঠিক হবে। একমাত্র বাংলাদেশের জন্য বেস্ট পলিসি, কারণ আমরা 12টা সংসদ দেখেছি, ওনার কথায় 3টা বাদই দিলাম, তারপরে 9টা সংসদ আমরা দেখেছি। প্রতিটা দল অ্যাবসলিউট ক্ষমতা নিয়ে গিয়ে কি করতে পারছে। দুর্বল সংসদ হলে কি ভালো? অফকোর্স ভালো, কেন ভালো নয়? দুর্বল সংসদ মানে কি? ইফ ইউ আর ট্রান্সপারেন্ট, আপনি সবল। ইফ ইউ আর করাপ্ট, আপনি দুর্বল। আজকে শেখ হাসিনা কতগুলো সিট নিয়েছিল, করাপ্ট, ইলেকশন না, জনগণের উপর ভর করেন, সেজন্য হয় নাই। জনগণের উপর ভর করে না, আগেও দেখছি অন্যান্য সরকার যেতে চাই না, সবার ব্যাপার নিয়ে কথা হয়েছে। সুতরাং বিষয়টা হচ্ছে যে একটা কথা আছে, সৌদি আরবে কয় চুরি করলে হাত কেটে দেয়, তাই সৌদি আরবের লোকে হাত নাই, আর কুদৃষ্টি দিলে চোখ তুলে নেয়, ওদের চোখ নাই। প্রশ্ন হচ্ছে, আপনি আইন মানবেন, আপনি সংবিধান মানবেন, নিয়ম কানুন মানবেন, আপনি ট্রান্সপারেন্ট থাকবেন, আপনি মজবুত সরকার। আর করাপশন একবার করলে পরবর্তীকালে জোর করে আসতে হয় আগের করাপশন ধামাচাপা দিয়ে রাখার জন্য, যেটা আমরা কাল ধরে দেখে আসছি। সুতরাং সংসদীয় সংস্কার এখন খুব জরুরি, যেহেতু এইগুলো আমরা করতে পারিনি। আর সেটার জন্য একটাই ফর্মুলা, পিআর সিস্টেম। যাক, এই আমার সময় শেষ, আজকে আর পিআর এর বিতর্কে যাওয়ার আসলে সুযোগ নেই, আমার সময় একেবারেই শেষ। রাজ্জাকি ভাই যে কথাগুলো বলছেন খুবই নীতিগতভাবে সত্য কথা, বা এটা একটা গড়ের নীতি কথা, কিন্তু অনেকগুলো সংস্কারের জায়গায় একটা একে রাত দিন তো আপনি পারবেন না, অনেকগুলো সংস্কারে আমরা অনেক বিতর্ক করে আমরা ঐক্যমত হয়েছি। এবং উনি যেটা বলছেন 2 বছর পরে করবেন, এই জন্যই তো আমরা জুলাই সনদ এখন বাস্তবায়ন করতে, এখন বাস্তবায়ন চান। এই জিনিসটা গ্যাপ আছে, হচ্ছে না তো বড় বিতর্কের ব্যাপার। আপনাদের চারজনকে পার্লামেন্ট বিবেচনা করুন। দর্শক এতক্ষণ দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সেইটাই বলছি, আলটিমেটলি ভেগ হচ্ছে।